রেডিও মিলনের আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ন্যায়নিষ্ঠ ন্যাশনাশীর কাঁটা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ন্যায়নিষ্ঠ ন্যাশনাশীর কাঁটা। আজ প্রথম পর্ব। বলো। একজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, কেন? জানি না, কারণটা আমাকে জানাতে রাজি নয়, কেবল তোমাকেই বলবে বলেছে। কি নাম? অনির্বাণ দত্ত, বয়স আন্দাজ 29, সুদর্শন, স্বাস্থ্যবান, পোশাক পরিচ্ছদ ভদ্র, কিছুটা উগ্র। পেশা কি জানতে চাওয়ায় বলল ইনভেস্টমেন্ট কাউন্সিলর। সেটার বাংলা কি হবে? বিনিয়োগহিতৈষী। বাংলায় অনুবাদ নাই বা করলে অনেক সময় কিন্তু অনুবাদ করতে গিয়ে গোল বাঁধে। তবে এই ব্যাপারটা অন্য। আমি যে কোথাও কোনো অর্থলগ্নি করতে চাই না, মানে বর্তমানে সক্ষম নই, এই কথাটা ওকে বলেছো? যতদূর মনে হচ্ছে ও এসেছে নিজের ধান্দায়, তোমাকে শেয়ার বেচতে নয়। হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দাও। ভেতরে আসতে পারি? বাসু সাহেব সামনের দিকে তাকিয়ে দেখলেন দরজায় এক সুদর্শন যুবক দাঁড়িয়ে। সিলভার গ্রে রঙের স্যুট, নীল সাদা স্ট্রাইপ কাটা টাইয়ে অক্সফোর্ড নট, দেহ বলিষ্ঠ, লম্বায় প্রায় 5 ফুট 9 ইঞ্চি। চোখাচোখি হতেই যুবক হাত জোড় করে বলল, মাফ করবেন স্যার, বিনা অ্যাপয়েন্টমেন্টে আসতে হয়েছে, নিতান্তই বিপদে পড়ে। ব্যাপারটা ভীষণ জরুরি। আপনি যে দেখা করতে রাজি হয়েছেন এতে। নিতান্ত বিপদে না পড়লে কেউ আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসে না। ভেতরে আসুন, বসুন। আমাকে তুমিই বলবেন স্যার, আমার নাম অনির্বাণ দত্ত। তুমি নিশ্চয়ই জানো অনির্বাণ যে আমি দেওয়ানি মামলার পরামর্শ দিই না। তোমার প্রফেশনের সঙ্গে আমার কর্মপদ্ধতির যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সুতরাং আমার মনে হয় আমরা দুজনেই নিজেদের সময় নষ্ট করছি। ফৌজদারি মামলার আসামিকে আপনি পরামর্শ দেন নিশ্চয়ই? ফৌজদারি মামলা? তা আসামিটিকে? অনির্বাণ মুখে কোনো জবাব দিল না, কেবল বাম হাতের তর্জনী দিয়ে নিজের দিকে ইশারা করে দেখালো। বাসু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আর একবার আপাদমস্তক দেখে নিয়ে বললেন, তা তোমাকে অ্যারেস্ট কবে করেছিল, আর তুমি জামিনই বা পেলে কবে? আগে এখনো অ্যারেস্ট করেনি, যাতে না করতে পারে তাই আপনার পরামর্শ নিতে এসেছি। বুঝলাম, কিন্তু কীর্তিটা কি জাতের? এমবেজলমেন্ট, তহবিল তছরূপ? আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। কোন হতভাগ্যের তহবিল? হতভাগ্য নয় স্যার, হতভাগিনী। নাম করবী সেন। টাকার অঙ্কটা কত? একদিক থেকে হিসেব করলে প্রায় 2.5 লক্ষ টাকা। Look here, young man. প্রতিটি মানুষের অধিকার আছে আদালত থেকে সুবিচার পাওয়ার। সেজন্য সে যে কোনো আইনজীবীর দ্বারস্থ হতে পারে। তার আশঙ্কা, কৃতকর্ম অথবা অপরাধের কথা সবিস্তারে জানাতেও পারে। আইনজীবী কেসটা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। তবে নিন বা না নিন, প্রফেশনাল এথিক্সে তিনি মক্কেলকে পুলিশে ধরিয়ে দিতে পারেন না। অপরপক্ষে প্রতিটি আইনজীবী প্রতিটি অপরাধীকে রক্ষা করতে বাধ্যও নয়। তুমি এ পর্যন্ত যেটুকু বলেছ আমি বুঝতে পেরেছি। তোমার কেসটা আমি নিতে পারবো না। এক্ষেত্রে তুমি ওই করবী সেন নামক হতভাগিনীর অর্থ কিভাবে আত্মসাৎ করেছ তা বিস্তারিত শুনবার কোনো আগ্রহ আমার নেই। তবে তোমার এই স্বীকারোক্তি গোপন থাকবে। তুমি বরং অন্য কোনো আইনজীবীর দ্বারস্থ হও।
আর হ্যাঁ, তুমি যদি ও ঘরে কিছু রিটেনার দিয়ে এসে থাকো তাহলে তা ফেরত নিয়ে যাও, আমি ইন্টারকমে বলে দিচ্ছি। কিন্তু আপনি তো স্যার আমার সমস্যার কথাটা এখনো শোনেননি। আর শোনার কি দরকার? তুমি তো নিজেই স্বীকার করছো যে তুমি একটি তরুণীর তহবিল তছরূপ করেছো। আগে না, তা তো আমি বলিনি। তহবিল তছরূপ করেছি আইন মোতাবেক, কিন্তু আমি সম্পূর্ণ নিরপরাধ। আইনের কাছে কিনা জানি না, বিবেকের কাছে আমি সম্পূর্ণ নির্দোষ। অলরাইট, 5 মিনিট সময় দেব আমি তোমাকে। তার ভেতর তোমার গল্পটা বলতে হবে। আমি যদি ইন্টারেস্টেড হই তাহলে তোমার কেস নেব, যদি না হই তাহলে রিটেনারটা গচ্ছা যাবে। কনসালটেশন ফি বাবদ আমার 5 মিনিট সময়ের দাম। নাও স্টার্ট। আমার বাবা মা নেই। যখন আমার বয়স 7 তখনই তারা দুজন একটা বাস অ্যাক্সিডেন্টে মারা যান। আমি তারপর থেকে রঘুবীর কাকা মানে করবীর বাবা স্বর্গীয় রঘুবীর সেনের কাছেই মানুষ। প্রথম জীবনে তিনি ছিলেন মিলিটারির ঠিকাদার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসাম আর বর্মা অঞ্চলে ঠিকাদারি করে বেশ কিছু অর্থ সঞ্চয় করেন। যুদ্ধ শেষে কলকাতার ভবানীপুর অঞ্চলে একখানা দোতলা বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন। ঠিক ওই সময় তিনি বিয়ে করেন, কিন্তু প্রথম সন্তান প্রসব করতে গিয়েই তার স্ত্রী মারা যান। আমার বাবা ছিলেন রঘুবীর কাকার ঘনিষ্ঠ বন্ধু। সেই যে 8 বছর বয়সে কাকার বাড়িতে এসে উঠলাম, তারপর থেকে আমি ওনার সংসারেরই একজন ছিলাম। তাকে আমি মন থেকে বাবার মতন ভক্তি শ্রদ্ধা করতাম। কাকাবাবুর সংসার দেখত ঠাকুর চাকর আর একজন বিধবা পিসিমা। পিসিমা কিছুতেই কাকাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য রাজি করাতে পারেননি। স্ত্রী বিয়োগের পর রঘুবীর কাকা সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েন। উপার্জন বন্ধ, সঞ্চিত অর্থের সুদেই সংসার চলত। ওদিকে মা ছাড়া একাই বড় হতে থাকলো কাকাবাবুর একমাত্র সন্তান খুকু মানে মিস করবী সেন। সময় বয়ে যায়। একটা সময় পর আমি হায়ার সেকেন্ডারি পাশ করি, কলেজে ভর্তি হই, ক্রমে বিকমও পাশ করি। কিন্তু তারপর আর পড়াশুনো করতে ইচ্ছে হয়নি। যদিও কাকাবাবু চেয়েছিলেন যে আমি এমকমে ভর্তি হই, কিন্তু আমি রাজি হইনি। আসলে বুঝতে পারছিলাম কাকাবাবুর সঞ্চয় তিল তিল করে নিঃশেষ হয়ে আসছে। বসে খেলে স্বয়ং কুবেরও ভিখারি হয়ে পড়েন। ইতিমধ্যে রঘুবীর কাকা তার বসত বাড়িটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। শেষ জীবনে তিনি সেই বাড়িতেই ভাড়াটে হিসেবে বাস করছেন। তারপর আমি আর বসে না থেকে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করলাম। ততদিনে আমি কাকাবাবুর ডান হাত হয়ে উঠেছি বলতে পারেন। তিনি সব কাজে চোখ বুজে বিশ্বাস করতেন আমাকে। বছর 4 আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হলেন কাকাবাবু। পিসিমা দেহ রেখেছেন তারও বছর 2 আগে। খুকু তখন সবে 16তে পা দিয়েছে। আমার বয়স তখন 24। রঘুবীর কাকার মৃত্যুর পর সকলের সামনে এলো তার করে যাওয়া একটা অদ্ভুত উইল। ফিয়েট গাড়িটা বাদে সমস্ত সম্পত্তি তিনি দিয়ে গেছেন একটা ট্রাস্টকে। আমি এককভাবে সেই ট্রাস্টি, সম্পত্তির ওঝি। আমি ইচ্ছে মতো সম্পত্তি কেনাবেচা করতে পারবো এবং আগামী 6 বছরের জন্য খুকুর প্রয়োজন মতো মাসোহারা যোগাবো। সংসারের যাবতীয় খরচ খরচাও আমিই মেটাবো। করবীর বয়স যখন 22 বছর হবে তখন সম্পত্তির অধিকার বর্তাবে তার ওপর। তবে ততদিন করবীকে আমার কাছেই মাসে মাসে হাত পাততে হবে। রঘুবীর কাকা কেবল তার গাড়িখানা দিয়ে যান আমায়। কেন এমন ব্যবস্থা করে গেলেন সে কথাও উইলে সবিস্তারে জানিয়ে গেছেন তিনি। সংক্ষেপে বললে, তিনি লক্ষ্য করেছিলেন করবী বয়সের তুলনায় পরিণত বুদ্ধির তরুণী হয়ে ওঠেনি। সে সহজ সরল, তাকে সহজেই লোকে ঠকিয়ে নেবে। আর আমি রঘুবীর সেনের সবচেয়ে ভরসাযোগ্য মানুষ, তাই তিনি আমায় এককভাবে করে গেলেন ন্যাস রক্ষী। বুঝলাম। তা মারা যাবার সময় রঘুবীর সেন কত টাকা রেখে গেছেন? ভাড়াটে বাড়ি, ভূসম্পত্তি নেই। গাড়িটা তো দিয়েছেন আমাকেই। তাছাড়া পেপার ভ্যালু প্রায় 1 লক্ষ টাকা, মানে ব্যাংক ব্যালেন্স, শেয়ার, ইউনিট ট্রাস্ট, এনএসসি। কিন্তু তুমি যে তখন বললে তহবিল তছরূপের পরিমাণটা 2.5 লক্ষ টাকা, এই হিসেবটা কোন দিক থেকে করলে? খুকুর বাবা আমাকে শুধু ট্রাস্টি করে যাননি, শেয়ার কেনাবেচা নিরঙ্কুশ অধিকারও দিয়ে গিয়েছিলেন। আমি নিজের বুদ্ধিমতো বেচেছি এবং কিনেছি। এখন সেটা বাড়তে বাড়তে প্রায় 2.5 লক্ষ টাকা হয়ে গেছে। এ তো আনন্দের কথা। করবী সেনের 22 বছর হতে আর কত দেরি? মাসখানেক।
আই সি। ইনফ্যাক্ট জুলাইয়ের 10 তারিখ। তাহলে সেই সময় টাকাটা ওকে বুঝিয়ে দাও। 1,06,000 বছরে বেড়ে 2.5 লক্ষ হওয়াতে সে নিশ্চয়ই আপত্তি করবে না। মুশকিল কি জানেন স্যার, হিসাব দেখলে খুকু খেপে যাবে, বলবে 2.5 লক্ষ কেন, 9-10 লক্ষ নয় কেন। তাহলে আরও একটু বুঝিয়ে বলো। আচ্ছা, তুমি ওছি হিসেবে কোন ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত মেয়েটিকে হিসেব বুঝিয়ে দিয়েছো? আমি আজ পর্যন্ত কোনো হিসেবই দিইনি, দেওয়ার উপায় ছিল না। ও প্রথম থেকেই আমাকে শত্রুপক্ষ হিসেবে দেখে আসছে। অবশ্য ওকে দোষও দেওয়া যায় না, বাপের সম্পত্তিতে তার কোনো অধিকার নেই, প্রতিটি ব্যাপারেই আমার কাছে তাকে হাত পাততে হয়। কার ভালো লাগে বলুন? তা ঠিক, কিন্তু এমন অদ্ভুত উইল উনি করেছিলেন কেন? নিঃসন্দেহে কন্যাকে রক্ষা করতে। কার কাছ থেকে? তাঁর কন্যার অপরিণত বুদ্ধির হাত থেকে। আর তোমার হাত থেকে তাকে বাঁচাতে কি ব্যবস্থা করে গিয়েছিলেন সেই ধুরন্ধর ব্যবসায়ীটি? কিছুই নয়, আমাকে তিনি সম্পূর্ণ বিশ্বাস করতেন। মুশকিল কি হলো জানেন স্যার, খুকুর বয়স যখন 18, অর্থাৎ আইনত সে যখন সাবালিকা হলো, তখন সে আমার বিরুদ্ধে একটা কেস ফাইল করে বসে। যেহেতু সে আইনত সাবালিকা, তাই আমি ওই উইলের বলে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্য টাকা আটকে রাখতে পারি না। এই মামলা সে স্বইচ্ছায় করেনি আমি জানি, কিন্তু যার পরামর্শেই করে থাকুক, আইনের চোখে সে ছিল বাদী আর আমি প্রতিবাদী। কিন্তু মামলায় খুকুর নিরঙ্কুশ হার হলো, কারণ কাকাবাবু যে উইল করে গিয়েছিলেন তাতে কোনো ফাঁক ছিল না। বিচারক তাঁর রায় বললেন 22 বছর বয়স হবার আগে করবি ওই সম্পত্তিতে হাত দিতে পারবে না। তবে রায়ে প্রতিবাদীকেও অ্যাডমনিশ করলেন হিসেব দাখিল না করার জন্য। অবিলম্বে বার্ষিক হিসাব দাখিল করতে বললেন। আমি খুকুকে ডেকে পাঠালাম হিসেব বুঝে নিতে, সে এলো না, রাগ করে বসে থাকলো। আমি কিন্তু এখনো ঠিক বুঝে উঠতে পারছি না তোমার সমস্যাটা কি। শুনুন স্যার, বুঝিয়ে বলি। কাকাবাবুর মৃত্যুর পর আমি ভবানীপুরের বাড়ি ছেড়ে কলেজ স্ট্রিট অঞ্চলে একটা মেসে এসে আশ্রয় নিই। খুকু আমাকে বরদাস্ত করতে পারতো না, ও সে বছর মাধ্যমিক দেবে। আমি আড়াল থেকে 6 বছর ধরে ওর যাবতীয় খরচ জুগিয়ে গেছি। ও যখন আমার বিরুদ্ধে মামলা করলো, তখনও হায়ার সেকেন্ডারি পাশ করেছে। শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু ওর সেই মামলা করার যাবতীয় খরচও আমিই দিয়েছি। মামলায় হেরে যাবার পর ও পড়াশুনো ছেড়ে দিল। একদল ছেলের সঙ্গে তখন ওর প্রগাঢ় বন্ধুত্ব। তাদের কেউ গ্রুপ থিয়েটার করে, কেউ লিটল ম্যাগাজিন, কেউ বোহেমিয়ান আর্টিস্ট, কেউ বা কট্টর রাজনৈতিক পার্টির মস্তান। খুকু তাদের মধ্যে টম বয়, বয়স্কার চুল কেটে প্যান্ট শার্ট পরে ও সেই দলের সঙ্গে ঘোরাফেরা করে। সবাই ওর প্রেমিক, সবাই ওকে বিয়ে করতে চায়, কারণ বেকারের দল জানে 2-4 বছরের ভেতরে এই খুকুর হাতে আসবে অন্তত 1 লক্ষ টাকা। আমি তাই খুকুকে জানাতে পারলাম না যে ওর পৈতৃক উত্তরাধিকারের অর্থমূল্য 1 লাখ থেকে বৃদ্ধি পেয়ে 2.5 লাখ হয়ে গেছে। বরং ওকে মিথ্যে করে এমন ভাব দেখাতাম যে মেয়াদ উত্তীর্ণ হলে ওর ভাগে 1,500-2,000 টাকা হয় কি না হয়। তাছাড়া খুকুর বাবার নামে যত শেয়ার ছিল সব আমি আমার নিজের নামে ট্রান্সফার করিয়ে নিতে বাধ্য হয়েছিলাম, না হলে শেয়ার মার্কেটে সকাল বিকেল কেনা বেচা করা একেবারেই মুশকিল হয়ে পড়ে। খাতা কলমে খুকুর প্রাপ্য সত্যি 1,500-2,000 টাকা, কারণ বাকি অংশটা আমার নামে রয়েছে। এটা তহবিল তছরুফ নয়। আলবৎ তহবিল তছরুফ। ট্রাস্টি বা ওছি হিসেবে তুমি এভাবে ন্যাসবদ্ধ অর্থ নিজের নামে পরিবর্তন করতে পারতে না। তা আইনত যাই হোক, টাকাটা তুমি যখন ওকে ফিরিয়ে দিতে রাজি আছো। মুশকিল কি জানেন স্যার, টাকাটা আমি ওকে ওর 22তম জন্মদিনে ফিরিয়ে দিতে রাজি নই। সে কি? কেন? তুমি কি সত্যি তহবিল তছরুপ করতে চাও নাকি? হ্যাঁ, আর সেই জন্য তুমি আমার কাছে পরামর্শ চাইছো? কি মুশকিল, আপনি সমস্যাটা বুঝতে পারছেন না। খুকুর চারপাশে এক ঝাঁক হাঙর, তারা প্রতীক্ষা করে আছে ওর 22তম জন্মদিনের জন্য। দেখুন স্যার, কাকাবাবু যা চেয়েছিলেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। ওকে অমিতব্যয়ী হতে দিইনি। হাতে যথেষ্ট টাকা থাকলে ও যে শুধু মদে থামতো নাকি হেরোইন এলএসডিতে তা খোদায় মালুম। আমি নিশ্চিতভাবে জানি ওর 2-1টা বন্ধু ড্রাগ অ্যাডিক্ট, তাই ওকে না জানিয়ে আমি ওর বাবার আশীর্বাদটাকে 2.5 গুণ বৃদ্ধি করেছি। ওকে বাঁচিয়েছি ওর নিজের কাছ থেকে। এখন আমি কিভাবে দুকুল রক্ষা করতে পারি আপনি একটা বুদ্ধি বাতলান। তুমি ঠিক কার আক্রমণ থেকে ওকে রক্ষা করতে চাও?
শুধু তথাকথিত প্রেমিক বন্ধুদের আক্রমণ থেকে নয়, ও নিজের অপরিণত বুদ্ধির হাত থেকেও। একবার মামলা করে হেরেছে যখন, সে নিশ্চয়ই ক্ষেপে আগুন হয়ে আছে। এবার মামলা করলে সে তোমাকে জেল খাটাতে পারে, তা জানো? জানি বলেই তো আপনার শরণাপন্ন হয়েছি। আপনি স্যার এমন একটা বুদ্ধি বাতলান যাতে লাঠিটাও না ভাঙে, আর সাপগুলো না মরলেও অন্তত যেন ভেগে যায়। তোমার নামে যে 2.5 লক্ষ টাকার শেয়ার আছে এবং তা বাস্তবে করবি সেনের প্রাপ্য, এ কথা কেউ জানে? আপনি জানেন? কিন্তু ধরো যদি গত মাসে তোমার মৃত্যু হতো, বা গত বছরে, তখন? আমার বয়স 30, স্বাস্থ্য ভালো, কলেজে কারাটে চ্যাম্পিয়ন ছিলাম। মরবার কোনো লক্ষণ তো ছিল না স্যার। কলকাতা শহরে মোটর অ্যাক্সিডেন্টে 30 বছরের যুবক কোনোদিন মরেনি বলছো? কিন্তু ধরো সেটা হলো, সেক্ষেত্রে তোমার ওয়ারিশ টাকাটা পেত। করবি সেন জানতেও পারতো না যে তুমি তাকে কিভাবে বঞ্চিত করেছো। না স্যার, তা হতো না। প্রথমত আমার 3 কুলে কেউ নেই। আপনি বলবেন 2.5 লাখ টাকার সম্পত্তি রেখে যদি কেউ মারা যায় তাহলে লতায় পাতায় সম্পর্ক ধরে ওয়ারিশ ঠিকই হাজির হয়। তা হয়, অস্বীকার করব না, কিন্তু সেই ক্ষেত্রেও সে কিছু পেত না, কারণ আমি একটা উইল করে রেখেছি। তার কপি আমার সলিসিটরের কাছে রাখা আছে। যে ব্যাংক ভল্টে অরিজিনাল শেয়ারগুলো আছে সেই ভল্টেই 1 কপি রাখা আছে। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি ওকেই দিয়ে গেছি সেই উইলে। লুক হিয়ার ইয়ং ম্যান, তুমি অত্যন্ত বুদ্ধিমান, বিজনেস ভালো বোঝো। এক্ষেত্রে তুমি এত বড় রিস্ক নিতে পারো একটি মাত্র হেতুতে। সেটা এবার নিজের মুখে স্বীকার করো, তারপর আমি মনস্থির করব কেসটা নেব কি নেব না। অলরাইট স্যার, আই কনফেস। আপনি যা আন্দাজ করছেন তাই। কথাটা ওকে জানিয়েছো কখনো? জানিয়েছিলাম, কাকাবাবু বেঁচে থাকতে, কিন্তু তখনও প্রায় কিশোরী। আমার সঙ্গে বয়সের ফারাকটাও তখন খুবই প্রকট। আমার কথা শুনেও বলেছিল এটা কিছুতেই সম্ভব না। আমায় সেই চোখে ও কোনোদিন দেখেইনি। আমি বরাবরই ওর কাছে দাদার মতন। কাজেই এই কথা আমি যদি ওকে আবার কখনো বলি তবে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও থাকবে না। তারপর ওর বাবার মৃত্যুর পর সম্পর্কটা তিক্ত হয়ে পড়ল। ও বুনো ঘোড়ার মতো সর্বদা আমাকে চাট মারার জন্য উদ্গ্রীব হয়ে থাকত, যে কারণে আমি ওদের বাড়ি ছেড়ে মেস বাড়িতে উঠে আসি। আর মামলায় হেরে যাওয়ার পর তো সে আমার সঙ্গে সরাসরি কথাই বলে না। যেটুকু কথাবার্তা হয় টাকা পয়সা নিয়ে, তা শুধুই টেলিফোনে। তোমার মেসে টেলিফোন আছে? না, অফিসে আছে। অলরাইট, আমি তোমার কেসটা নিলাম। তুমি কি ও ঘরে কোনো রিটেনার দিয়ে এসেছো? না, উনি বললেন আপনি যদি কেসটা নেন তাহলেই অগ্রিম দেওয়ার প্রশ্ন উঠবে। বেশ, তাহলে শোনো, তোমাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বর, আমাকে একটা অ্যাকাউন্ট পেই চেকে রিটেনার মানি দিয়ে যাও 1000, যাতে আমি তোমাকে আইনত মক্কেল বলে স্বীকার করে নিতে পারি। 2 নম্বর, তোমার লেটার হেডে একটা ঘোষণাপত্র লিখে ফেলো, টু হুম ইট মে কনসার্ন জাতীয় স্বীকারোক্তি। তাতে লিস্ট করে সাজিয়ে দাও যেসব শেয়ার বর্তমানে তোমার নামে আছে, যা তুমি বিশেষ কারণে নিজের নামে রেখেছ এবং যার মালিক করবি সেন। তুমি শুধুমাত্র তার ন্যাশপাল বা ট্রাস্টি। ওটা আমাকে কাল বিকেলের মধ্যে পৌঁছে দিয়ে যেও। আর তৃতীয়টা? করবিকে টেলিফোন করে বলো সে যেন আমার সেক্রেটারিকে ফোন করে। আমি তার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাই। কেন স্যার? 22তম জন্মদিনে সে কি পরিমাণ উত্তরাধিকার লাভ করবে তার একটা ইঙ্গিত তাকে আগে ভাগে জানাতে হবে। তুমি যদি তা বলতে চাও তাতে হিতে বিপরীত হতে পারে। আমি হয়তো ওকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবো। সেক্ষেত্রে বোধহয় ও তোমার উপর রাগ করতে পারবে না। কিন্তু একটা কথা, আপনি যেন কোনো ক্রমেই ওকে বুঝতে দেবেন না যে আমি পাগলামি করো না। এটা কোনো প্রজাপতি মার্কা অফিস নয়। তুমি কাকে ভালোবাসো, কাকে বিয়ে করবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেসব প্রসঙ্গ আদৌ উঠবেই না। আমার একমাত্র লক্ষ্য তুমি যে ন্যাশনাসী নও, ন্যায়নিষ্ঠ ন্যাশপাল, এটা প্রমাণ করা, যাতে করবি তার বাপের সম্পত্তিটা সুদে আসলে পায়
যাতে তোমার হাতে হাত করা না পড়ে। তারপর সে কাকে বিয়ে করলো আর তুমি কাকে বিয়ে করলে এই নিয়ে আমার কোনো কৌতূহল নেই। পকেট থেকে চেকবুকটা বের করলো সে। অলরাইট, এছাড়া আর কোনো পথ নেই যখন। অলরাইট, তুমি যখন এরপরেও খুশি মনে বিদায় নেবে না, তখন বলি সে যাতে হাঙরের পেটে না যায় সে চেষ্টাও আমি করব। একগাল হেসে অনির্বাণ চেকটা লিখতে শুরু করলো। পরদিন সকালেই দেখা করতে এলো করবী সেন। রানুদেবী খবরটা ইন্টারকমে না জানিয়ে তার ইনভ্যালিড চেয়ারে পাক মেরে এ ঘরে এসে সংবাদটা পরিবেশন করলেন। তারপর বললেন, করবী সেন একা আসেনি, তার সঙ্গে আরও দুজন এসেছেন। দেখলেই বোঝা যায় মা আর ছেলে, মিসেস জয়ন্তী হালদার আর কিংশুক হালদার। ভদ্রমহিলা সম্ভবত বিপত্নিক। ভদ্রমহিলা বিপত্নিক মানে? চিকিৎসা সংকটের জিজ্ঞাসাকে মনে আছে? স্বামীকে যিনি শুস শুস বলে শীষ দিয়ে ডাকতেন, স্বামীর মৃত্যু হলে সেই জিজ্ঞাসা দেবী কি হতেন, বিধবা না বিপত্নিক? বুঝলাম। তা তার পুত্রটি কি লালিমা পাল ব্র্যাকেটে পুং? আদৌ নয়, সে বোহেমিয়ান আর্টিস্ট, পল গোগার আধুনিক সংস্করণ। ঠিক আছে, পাঠিয়ে দাও। একটু পরে ঘরে এসে ঢুকলো তিনজন আগন্তুক। রানুদেবী একটা শর্ট হ্যান্ড নোটবুক আর ডট পেন হাতে বসে রইলেন তার হুইল চেয়ারে। কিংশুক দীর্ঘদেহী বলিষ্ঠ যুবক। মাথার চুল দেখলে মনে হয় সেও যে আর্জেন্টিনা ফুটবল টিমের স্টপার। অবশ্য চাপ দাড়িটা সে হিসেবে বেমানান। হাতের নখগুলো বড় বড় আর নোংরা। গায়ে একটা বুক খোলা হাফ শার্ট, লোমশ বুক এবং তাতে কালো সুতোয় বাঁধা টোটেম জাতীয় কিছু দোদুল্যমান। পরিধানে তাপ্পি মারা সযত্ন জীর্ণ জিন্সের প্যান্ট, পায়ে অজন্তার মুগুর মার্কা রবার চপ্পল। পেছন পেছন ওর মা। বাসু সাহেব দেখলেন ভদ্রমহিলা বাঙালি নারীদের তুলনায় রীতিমতো দীর্ঘাঙ্গী। অন্তত 5 ফুট 6 তো হবেই। বয়স 50-এর কাছাকাছি, পাকানো চেহারা, কাঁচা পাকা ববকাট চুল, চোখে রোল গোল্ডের শৌখিন চশমা। মধুবনী ছাপ একটি রঙিন শাড়ি তার পরিধানে, হাতে একটা চামড়ার ব্যাগ, ঠোঁটে কফি কালারের লিপস্টিক। সবার পরে ঘরে এসে ঢুকল করবী সেন। বয়েজকাট চুল, শার্ট প্যান্ট সত্ত্বেও তার নারীত্ব গোপন করা যায়নি। শুধু দেহ সৌষ্ঠবের জন্যেই নয়, মুখের পেলবতাতেও সে কিন্তু কোনো প্রসাধনের ধার কাছ দিয়েও যায়নি। বাসু সাহেবের অনুরোধে ওরা সকলে চেয়ারে বসল। আমার নাম কিংশুক হালদার, ইনি আমার মম মিসেস জয়ন্তী হালদার, আর এই আমার ফিয়ান্সে মিস করবী সেন। মিসেস জয়ন্তী হালদার রানুদেবীর দিকে ইঙ্গিত করে বললেন, উনি কে? এ ঘরে কেন? উনি আমার কনফিডেন্সিয়াল সেক্রেটারি। উনি থাকবেন, নোটও নেবেন এবং আমাকে সাহায্যও করবেন। তা বেশ। খুকুকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনার সঙ্গে অবিলম্বে সাক্ষাৎ করতে। ওই ট্রাস্টের বিষয়ে আলোচনা হবে নিশ্চয়ই, সেজন্য আমরা এসেছি। তা ঠিক কি জানতে চান আপনারা? সে তো আপনিই ভালো জানেন বাসু সাহেব। খুকুকে কেন নির্দেশ দেওয়া হলো আপনার সঙ্গে দেখা করতে? খুকুকে? ওই তো আপনার সামনেই বসে আছে, করবী সেন, খুকু। আমার সঙ্গে তাকে সাক্ষাৎ করতে কে বলেছে? কে আবার? ওর বাবার সেই বিচিত্র ইলের ট্রাস্টি অনির্বাণ দত্ত। তাকে চেনেন? খোকাকে আবার আপনি কেন? তাকে চেনো? চিনি মানে দেখেছি দূর থেকে, আলাপ নেই, আলাপ করার ইচ্ছেও নেই। একটা প্রাচীনপন্থী গোড়া অর্থগৃহ্ণ সামাজিক প্যারাসাইট, ইনভার্টিব্রেট জোক। আসলে বাপি ওকে স্নেহ করতেন, খুব বিশ্বাসও করতেন। আর তাঁরই সেই বোকামির ফল ভোগ করছো আজ তোমরা। জয়ন্তীর কথায় করবী একটু নড়ে চড়ে বসল, কিন্তু কোনো প্রতিবাদ করল না। আচ্ছা করবী, তুমি এ কথা বললে কেন? কেন তা আপনি জানেন না? বাপি ওকে তার সম্পত্তির সোল ট্রাস্টি করে গিয়েছিলেন। আপনার মক্কেল সে কথা বলেনি? বলেছে, তবে উইলটা আমি স্বচক্ষে দেখিনি। কিন্তু তিনি কি তার উইলে হেতুটা জানিয়ে যাননি?
নাকি তুমিও মিসেস হালদারের মতো বিশ্বাস করো এটা তোমার বাপির নির্বুদ্ধিতা? না, তা মনে করি না। বাপি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, আমাকে ভালোবাসতেন খুব। আমাকে রক্ষা করার জন্যই তিনি এই ব্যবস্থা করেছিলেন। কার কাছ থেকে রক্ষা করার জন্য? ইউ সি স্যার, বাপি যখন মারা যান তখন আমার বয়স মাত্র 16। ফলে আমার অপরিণত বুদ্ধির হাত থেকে আমাকে বাঁচাতে তিনি এই ব্যবস্থা করেছিলেন। তখন আমি নাবালিকা ছিলাম। সেক্ষেত্রে আমার প্রশ্ন, তিনি 6 বছরের জন্য এই ব্যবস্থা কেন করলেন? 18 বছরে তুমি যখন সাবালিকা হলে। দেখুন ব্যারিস্টার সাহেব, আমাদের না থাক, অন্তত আপনার সময়ের দাম আছে। এসব খেজুরে আলাপ বন্ধ করে আপনার কি বক্তব্য আছে সেটা সরাসরি জানিয়ে দিলেই আমরা বিদায় নিতে পারি। আপনি আমাদের কেন ডেকেছেন? মিসেস হালদার, আপনাদের আমি ডাকিনি, বরং আপনারাই অযাচিত আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কিছু বলার থাকলে তো আপনারাই বলবেন। আপনার নির্দেশেই সেই অনির্বাণ ছোকরা খুকুকে আপনার কাছে আসতে বলে। অন্তত সে তাই বলেছিল টেলিফোনে। করবি, অনির্বাণ তোমাকে বলেছিল আমার সঙ্গে দেখা করতে আসতে? হ্যাঁ, কাল সন্ধেবেলায়। ও কি বলেছিল মিস্টার হালদার আর তার মাকে সঙ্গে নিয়ে দেখা করতে আসতে? না, তা বলেনি। সেটা আমার নিজের বুদ্ধি তার বিবেচনা। মানে আমাদের সাক্ষাতে আপনি কুকুর সঙ্গে ট্রাস্টের ব্যাপারে কোনো আলোচনা করতে চান না, তাই তো? সেটা সরাসরি বললেই হয়। বাসু জবাব দিলেন না। পকেট থেকে পাউচ বের করে পাইপে নীরবে তামাক ভরতে লাগলেন। মিসেস হালদার অপমানিত বোধ করলেন। তড়াক করে উঠে দাঁড়িয়ে বললেন, চলে আয় খোকা। তুমি এগো মম, আমরা দুজন অন্যদিকে যাব। Would you mind, sir, if I smoke? What do you want to smoke? Pipe, cigarette, নাকি স্ম্যাক? কিংসুক পকেট থেকে চারমিনারের একটা প্যাকেট বের করে দেখালো। প্যাকেটটা চারমিনারের, কিন্তু ওই স্টিকগুলোই কি আছে? আমার আবার গাঁজার গন্ধ সহ্য হয় না বাপু। তাছাড়া আমি তো তোমাকে ডাকিনি, তুমি অনায়াসে বাইরে গিয়ে স্মোক করতে পারো। খানিকটা ভ্যাবা চাকা খেয়ে কিংসুক চ্যাপটা হয়ে যাওয়া চারমিনারের প্যাকেটটা পুনরায় পকেটস্থ করল। পার্ডন মি স্যার, কিংয়ের মায়ের সামনে আপনি আলোচনা করতে চাননি তার মানে আমি বুঝি, কিন্তু কিংয়ের সামনে আলোচনায় কোনো বাধা নেই। কিং কে? এই যে কিংসুক হালদার, কিং। ও একজন জিনিয়াস। অর্থাভাবে ও শিল্প সাহিত্য সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পাচ্ছে না। আমাদের পরিকল্পনা ছিল বাপির ওই ট্রাস্ট ফান্ডটা হাতে এলে আমরা একটা আশ্রম গড়ে তুলব। সেখানে প্রতিভাবান চিত্রশিল্পী, সাহিত্যিক, কবি, সঙ্গীত শিল্পী যারা সমাজে ঠাঁই করতে পারছে না তাদের আমরা বিকশিত হবার সুযোগ দেব। জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ যোগান দেব, মাথার উপর ছাদ, আহার আর পানীয়। এটা ছিল আমাদের যৌথ পরিকল্পনা। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, অনিদা আপনার মক্কেল, ফলে আলোচনাটা ট্রাস্ট সম্বন্ধে। মাসখানেক পরে অনিদা আমাকে ট্রাস্ট ফান্ডের ব্যালেন্স যে 2-4 হাজার টাকা হবে। 2-4 হাজার নয় খুকু, 17,500 টাকা। আমাদের শিল্পীর স্বর্গের পক্ষে অবশ্য তো অকিঞ্চিতকর, কিন্তু কল আসপেড। আলোচনার আগে আমাকে একটা ফাউন্ডেশন করতে হবে। কিছু প্রশ্ন করে কয়েকটা ব্যাপার জেনে নিতে হবে। আমার প্রথম প্রশ্ন, মিস্টার কিংসুক হালদার কি হিসেবে জিনিয়াস? সে কি চিত্রশিল্পী, নাকি সঙ্গীতজ্ঞ, অভিনেতা, সাহিত্যিক, নাকি কবি? কিছু মনে করবেন না স্যার, সে আলোচনার আগে আমাকেও একটা ফাউন্ডেশন করতে দিন। লিওনার্দো দা ভিঞ্চি একজন জিনিয়াস ছিলেন নিঃসন্দেহে। আপনার মতে কি হিসেবে? চিত্রশিল্পী, ভাস্কর, বিজ্ঞানী, আবিষ্কারক, টাউন প্ল্যানার, না যুদ্ধাস্ত্র আবিষ্কারে? বলুন। বাসু কোনো জবাব দিলেন না। করবীর দিকে ফিরে বললেন, তুমি তোমার পৈতৃক সম্পত্তির অধিকার পেলে তোমার ওই রাজ্যহীন কিং লিওনার্দোর কিংডম বানাতে তা বিনিয়োগ করতে চাও, তাই তো? 2-4 হাজার টাকায় তার ভিত্তিপ্রস্তরটাও স্থাপন করা যাবে না। কিন্তু কিংয়ের হিসেবে তো অঙ্কটা 17,500 টাকা করবি। সে হিসাব ভুল। অনিদা হিসেব দেয়নি, কিন্তু টেলিফোনে আমাকে প্রতিবার জানিয়েছে কবে কোন শেয়ার কিনেছে, কোন শেয়ার বেচেছে। এখন ওর হাতে আছে একগাদা চায়ের শেয়ার, কুতুব টি শেয়ার, তার কোনো বাজার দরই নেই। অবশ্য দোষটা অনিদার নয়, বাবাই ওকে বলে গিয়েছিলেন ওই শেয়ারগুলো শেষ পর্যন্ত ধরে রাখতে। অনিদা সেই ক্যাসাবিয়াঙ্কার আধুনিক সংস্করণ, দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক।
রাশিয়া ভারতীয় চা কেনা বন্ধ করে দিল, যাবতীয় চায়ের শেয়ারের দর হু হু করে পড়তে শুরু করলো, তবু অনিদা বেচল না। আমার হিসেবে আগামী মাসে আমার হাতে 1,500 থেকে 2,000 টাকা আসবে। আই সি। তুমি অনির্বাণের কাছ থেকে মাসে মাসে হাত খরচ বাবদ কি পরিমাণ অর্থ নিয়েছো, রাফলি স্পিকিং? ওই 1,500 থেকে 2,000ই। হ্যাঁ, তাহলে জুলাই মাস থেকে তুমি কি করবে? গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা? মাস 4 হলো আমি টাইপিং শিখছি, টাইপিস্টের চাকরি করব। তুমি তো বোধহয় গ্র্যাজুয়েশনটাও করোনি, এরপরেও আশা করছো আন্ডার গ্র্যাজুয়েট হিসেবে চাকরি বাকরি পাবে? হ্যাঁ, একজন আমাকে কথা দিয়ে রেখেছেন। তা তিনি কে, নামটা জানতে পারি? শ্রী কালীপদ কুণ্ডু, বাপির ফার্মের এক্স এমপ্লয়। দিন 15 আগে তিনি আমার সঙ্গে এসে দেখা করেছিলেন, একটা ফেভার চেয়েছিলেন। বলেছিলেন আমি যদি সেটা ওকে দিই তাহলে উনিও আমাকে একটা চাকরি দেবেন, কেরানির, টাইপিস্ট কাম ক্লার্কের। তা কি ফেভার চেয়েছিলেন কালীপদ কুণ্ডু? মাফ করবেন, সেটা আমি বলতে পারবো না। মিস্টার কুণ্ডুই আমাকে অনুরোধ করেছিলেন সেটা গোপন রাখতে। বুঝলাম। তা ওই কালীপদবাবু কি করেন? তোমাকে একটি কেরানির চাকরি দেওয়ার মতো ক্ষমতা তার আছে? এবারও আমাকে মাফ করতে হবে, ও বিষয়েও আমি কোনো আলোচনা করব না, করতে পারি না। ও আই সি। অনিদা আমাকে কাল বলেছিল আপনার সঙ্গে দেখা করতে, এটা ফ্যাক্ট। আপনিও অস্বীকার করেননি যে আপনি তাকে অমর নির্দেশ দেননি। তাহলে 1,500-2,000 থাক আর 17,500ই থাক, যা আছে তা আমাকে বুঝিয়ে দিয়ে রসিদ নেবে, এই তো ব্যাপার। আমি কোনোদিন হিসেব চাইনি, চাইবও না। কিন্তু অনিতা কেন আপনার মতো একজন প্রখ্যাত ব্যারিস্টারের দ্বারস্থ হয়েছে এটাই আমার মাথায় ঢুকছে না। লুক হিয়ার করবি, অনির্বাণ দত্ত আমার ক্লায়েন্ট, তার স্বার্থটাই আমাকে প্রথমে দেখতে হবে। হ্যাঁ, সে আমার নির্দেশেই তোমাকে এখানে আসতে বলেছিল, কিন্তু আমি শুধুমাত্র তোমার সঙ্গেই ও বিষয়ে আলোচনা করতে পারি, কোনো কিং কিংবা কিং মাদারের উপস্থিতিতে নয়। যখন তোমার সুবিধে হবে এসো, আলোচনা করব। তার কি দরকার, আমি বরং বাইরে গিয়ে দাঁড়াই। না, এখন হবে না। আমি করবীর সঙ্গে জনান্তিকে আলোচনা করতে চাই, এ কথা তো বলিনি। তাই তো প্রকারান্তরে বললেন আপনি। আগে না, তুমি আমার কথার মানে বুঝতে পারোনি। শোনো করবী, আলোচনাটা ত্রিমুখী হতে হবে। যখন তোমার আর অনির্বাণের একসঙ্গে সময় হবে সেই সময় আমরা একসঙ্গে বসতে পারি, কিন্তু আজ তোমার সেই ট্রাস্টি অনুপস্থিত, কাজেই আজকে আর আলোচনায় এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। পরদিন রাত্রে সবাই যখন ডিনার করতে বসেছে ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। বিশু ছুটে গিয়ে ধরল, তারপর বাসু সাহেবের দিকে ফিরে বলল, আপনাকে খুঁজছে। বাসু সাহেব সবে মাংসের টুকরোটাকে ফর্ক দিয়ে চেপে ধরেছিলেন। কে ফোন করেছে জেনে নে, কি শেখালাম সেদিন? ও হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আপনার নামটা? ও আচ্ছা আচ্ছা বাবু, বলছেন ওনার নাম কিংসুক হালদার। পাস্ট উইথ ডিস্টিংশন। দে যন্ত্রটা এগিয়ে দে। বলো কিংসুক বাবু। শেয়ার বাজারের লেটেস্ট খবরটা শুনেছেন স্যার? জাপানের সঙ্গে ইন্ডিয়া ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেছে। জাপান কয়েক কোটি পেটি ভারতীয় চা কিনবে, টি এক্সপোর্ট আবার শুরু হবে। তাই কুতুব টিয়ের শেয়ার 300% বেড়ে গেছে, হয়তো আরো বাড়বে। তাতে তোমারই বাকি আমারই বাকি? আপনার কাছে হয়তো কিছুই না, কিন্তু আমার কাছে 56 ফোঁড় আকাশের চাঁদ। খুকুর বাবা রঘুবীর সেন ছিলেন কুতুব টি কোম্পানির প্রথম ব্যাচের ফাউন্ডার মেম্বার ক্লাসের শেয়ার হোল্ডার। তার হেফাজতে একটা মোটা চাং ছিল ওই কোম্পানির শেয়ারের। তার মানে ট্রাস্ট মানিটা রাতারাতি লাখ বেলাখ হয়ে গেছে। অনির্বাণ এতদিনে হয়তো ওই শেয়ারগুলো বেচে দিয়ে বসে আছে। ইম্পসিবল স্যার, কুতুব টি এস্টেটের প্রেসিডেন্ট ছিলেন রঘুবীর সেনের ক্লাস ফ্রেন্ড, তাই ওই অনির্বাণ দত্তকে উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন ওই শেয়ার কিছুতেই না বেচতে। তুমি কেমন করে জানলে? খুকুই বলেছিল। তা হতে পারে, কিন্তু এই 4 বছরে দুনিয়ার অনেক কিছুই তো বদলে গেছে। রাশিয়ায় কমিউনিস্ট সরকারের পতনের পর রাশিয়ায় চা পাঠানো বন্ধ হয়ে গেছে। শুনেছি কুতুবটির শেয়ারের দাম হু হু করে পড়ে যাচ্ছিল, তাই হয়তো অনির্বাণ সেই শেয়ার বেচে দিয়েছে।
লেট লেমেন্টেড রঘুবীর সেনের নির্দেশ অগ্রাহ্য করে? আরে বাপু, ইতিমধ্যে পরিস্থিতিটা বদলে গেছে। অনির্বাণ দত্ত তো আর ক্যাসাবিয়াঙ্কা নয় যে জ্বলন্ত জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকবে লেট ল্যামেন্টেড রঘুবীর সেনের আদেশ শিরোধার্য করে, তাই না? আপনি স্যার আপনার মক্কেলকে একবার ট্যাগ করে দেখবেন কাইন্ডলি। দেখো ছোকরা, এভাবে আমাকে বিরক্ত করো না। আমার মক্কেলকে আমি ফোন করব কি করব না সেটা আমার বিবেচ্য। রাখো। কি ব্যাপার? রানুদেবীর প্রশ্নে বাসু সাহেব ওনাকে সবটা বুঝিয়ে দিলেন। তারপর বললেন, রাত্রে অনির্বাণের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাবে না, তার মেসে ফোন নেই। রানু, দেখো তো সলিল মৈত্রকে ফোনে ধরতে পারো কিনা। নম্বরটা আমার অ্যাড্রেস বইয়ে পাবে, এর পাতায়। মৈত্র সলিল, শেয়ার কনসালটেন্ট। সলিল মৈত্রকে পাওয়া গেল। বাসু তাঁকে অনুরোধ করলেন কাল সকালে বাজার খুললেই যেন 500 কুতুবটির শেয়ার তার নামে কেনা হয়। সলিল বলল, বড় দেরি হয়ে গেছে স্যার। গত 72 ঘন্টায় কুতুবটির শেয়ারের দর 300% বেড়ে গেছে। পরশু সন্ধ্যায় টিভিতে ট্রেড এগ্রিমেন্ট ঘোষিত হওয়ার পর থেকে। জানি জানি, ওটা আরও বাড়বে। বাই দ্য ওয়ে, ওই কুতুবটির প্রেসিডেন্ট এখন কে জানো? জানি স্যার, জানি, জনার্দন সিংহানিয়া। কেন বলুন তো? না না, সিংহানিয়া টিংহানিয়া কেউ নয়। কি সাম পাল, বাঙালি নাম। তিনি বোর্ড প্রেসিডেন্ট। তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার ক্লায়েন্ট রঘুবীর সেন, কুতুবটির প্রথম যুগের শেয়ার হোল্ডার। রঘুর কাছে একটা বড় চাঙ্ক ছিল। আমাকেও বলেছিল যে হ্যাঁ হ্যাঁ জানি স্যার, রঘুবীর গত হয়েছেন বছর 6। আর তাছাড়া কুতুবটির ওই বড় চাঙ্কটা বর্তমানে তার ওয়ারিশের এখতিয়ারে নেই। তুমি কেমন করে জানলে? নিতান্ত ঘটনা চক্রে ব্যারিস্টার সাহেব। ওই রঘুবীর সেন ছিলেন আমার বাবার বন্ধু। তার এক নাবালিকা কন্যাও ছিল। তাই তিনি মৃত্যুর আগে নিজের সম্পত্তির ওছি নিযুক্ত করে যান কিসাম দত্তকে। সে ছোকরা ওই রঘু কাকার বাড়িতেই থাকতো। রাশিয়ায় কমিউনিস্ট সরকারের পতনের পর ইন্ডিয়ান টির এক্সপোর্ট প্রচুর পরিমাণে কমে যায়। কুতুবটির দামও হু হু করে পড়ে যাচ্ছিল। তখন ওই ছোকরা এক লপ্তে সব শেয়ার বেচে দেয় আমারই মাধ্যমে। আই সি। সে ছোকরার নাম বোধহয় অনির্বাণ দত্ত, তাই না? এক্স্যাক্টলি। দুঃখর ছোকরা। ওই অনির্বাণ দত্ত গত সপ্তাহে, মানে কুতুবটির বাজার চড়বার আগেই, আবার 100-5 শেয়ার আমার মাধ্যমে কিনেছে, বেশ কম দামে। নিজের নামে? আবার কি, যা হোক, কাল বাজার খোলার সময় কি দাম থাকবে তা তো জানি না। ম্যাক্সিমাম কত দর পর্যন্ত কিনবো? এনি প্রাইস। দর আরো চড়বে। আসল কথা, আমি ওই কোম্পানির একজন শেয়ার হোল্ডার হতে চাই। ঠিক আছে স্যার, তাই হবে। আচ্ছা, তুমি বললে রঘুবীর তোমার বাবার বন্ধু ছিলেন, তাই না? আগে হ্যাঁ, দুজনে কাক ডাকা ভরে টালিগঞ্জে গলফ ক্লাবে যেতেন বছরে 9 মাস। বর্ষার 3 মাস বাদে ক্লাবেই ব্রেকফাস্ট সারতেন দুজনে। না, দুজনে নয়, ওরা ছিলেন 3 বন্ধু। তৃতীয় জন হচ্ছেন মহেন্দ্রনাথ পাল, কুতুবটির বোর্ড অফ ডিরেক্টরসে ছিলেন, প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। হ্যাঁ, বেঁচে আছেন? আছেন, বর্ধমানের দিকে বাড়ি করেছেন। কিছুদিন আগে তার সঙ্গে ট্রেনে দেখা হয়েছিল। উনি তো বেশ আশাবাদী। ওর বিশ্বাস সিংহানিয়াকে হটিয়ে উনি আবার গদি দখল করবেন। হ্যাঁ। কৌশিক, অনির্বাণ দত্তের মেসের ঠিকানা লেখা আছে তোমার মামিমার খাতায়। কাল সকাল 7টার মধ্যে ওর মেসে হানা দাও। আমি জানতে চাই কুতুবটির অরিজিনাল শেয়ার অনির্বাণ বেচেছে কিনা, আর গত সপ্তাহে নিজের নামে সলিলের কাছ থেকে 500 শেয়ার সে কিনেছে কিনা। তাকে বলো অফিসে যাওয়ার আগে যেন কোনো দোকান থেকে আমাকে একটা ফোন করে। আর ওই মহেন্দ্র পালের বর্ধমানের অ্যাড্রেসটাও সংগ্রহ করা দরকার। ব্যাপারটা ক্রমশই ঘোরালো হয়ে উঠছে। বর্ধমানের অ্যাড্রেস তো মিস্টার সলিল মৈত্রের কাছ থেকে জোগাড় করতে পারতেন। তা পারতাম, কিন্তু তাতে আবার সলিল অহেতুক সন্দিগ্ধ হয়ে উঠত। কলেজ স্ট্রিট আর মহাত্মা গান্ধী রোডের মোড়ের কাছাকাছি একটা তেরচা গলি বেরিয়েছে, টেমার লেন। অনির্বাণ দত্তের মেসটা সেই গলির ভেতর। সকাল তখন 7:45। কলেজ স্ট্রিটের বই বাজার তখনও সরগরম হয়নি, দোকানপাট বন্ধ। একটা বন্ধ দোকানের সামনে গাড়িটা পার্ক করে কৌশিক সুজাতাকে বলল, আমি গাড়িতেই বসে থাকছি, তুমি যাও। ওই যে
ওইটা মেসবাড়ি। ওখানে গিয়ে অনির্বাণ দত্তের খোঁজ করো। সবসময় আমাকে বাঘের মুখে এগিয়ে দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডে কেন বসে থাকতে চাও বলে তো? কারণটা খুব সহজ। দেখো, এখান থেকেই ম্যানেজারকে দেখা যাচ্ছে। ফতুয়া গায়ে বসে আছেন, বয়স 50-এর উপরই হবে, মাথায় চকচকে টাক। দেখে বোঝা যায় মেজাজ বেশ কড়া ধাতের। আমি গেলে হয়তো পাত্তাই দেবে না, অথচ তোমাকে আদর করে বসাবেন, চা অফার করবেন। তুমিও না পারো। যাও 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 লক্ষ্মীটি, যাও প্লিজ। সুজাতা এগিয়ে যায়। গাড়িতে বসে বসেই কৌশিক দেখতে পায় ম্যানেজার ভদ্রলোক বেশ আপ্যায়ন করেই সুজাতাকে বসালেন। আচ্ছা, অনির্বাণ দত্ত এখানে থাকেন তো? কি ব্যাপার বলুন তো দিদি, হঠাৎ অনির্বাণের বাজার দর এভাবে বেড়ে গেল কেন? মানে? দত্ত থাকে 3 তলা চিলেকোঠার সিঙ্গেল বেড ঘরে। যতদূর জানি তার 3 কুলে কেউ নেই, কোনো চিঠিপত্রও আসে না, কেউ কোনোদিন খোঁজ করতেও আসে না। অথচ কাল এক ভদ্রলোক 3বার এসেছিলেন অনির্বাণের সন্ধানে, আবার আজ ভোরেই আপনি এসেছেন। কি দরকার? আসলে অনির্বাণ তো আমার গ্রাম সম্পর্কে দাদা। সে কথা দিয়েছিল তার ফার্মে একটা টাইপিস্টের চাকরি সে করিয়ে দেবে। ওটার খোঁজ নিতেই এসেছিলাম। শিয়ালদা থেকে ট্রামে এলাম, তারপর নম্বর খুঁজতে খুঁজতে। ও, তার মানে সকাল থেকে চাটাও খাওয়া হয়নি? না না, ট্রেনে হকারের কাছে চা কিনে খেয়েছি, মশলা মুড়িও। আপনি ব্যস্ত হবেন না। বলছি, অনিদা কি আছে? ভিকু, এই দিদিমণির জন্য একটা ডবল মামলেট আর একটা স্পেশাল চা নিয়ে এসো। হ্যাঁ, আর আমার জন্য আর একটা চিনি ছাড়া চা, তাড়াতাড়ি। তা বুঝলেন ম্যাডাম, কাল অনির্বাণ অফিস থেকে মেসে ফেরেনি, কিন্তু তার ঘরটা তালা মারা। সে যে কোথায় গেছে, কেন গেছে, তা কেউই জানে না। আচ্ছা, কাল যিনি 3বার এসেছিলেন ওর খোঁজে, ওর নাম কি সনাতন হাজরা? কালো, মোটা বেঁটে, দাড়ি আছে, আন্দাজ 30 বছর মতো বয়স। না মা লক্ষ্মী, এ তোমার সনাতন হাজরা নয়। এ ভদ্রলোক 6 ফুটের কাছাকাছি লম্বা, দাড়ি গোঁপ কামানো, বয়স 50-এর ওপরে, ফর্সা নয়, গায়ের রং তামাটে, গালে একটা বড় আঁচিল। চেনো তাকে? মানে চেনেন? আমাকে তুমি বলবেন না, চিনতে পারছি না। আমাদের গায়ের কেউ নয় বোধ হয়, কিন্তু অনিদা বলেছিল ওর এক্স এমপ্লয়ার ওকে একটা গাড়ি দিয়েছিলেন। অনিদা কি সেটা বেচে দিয়েছে? ইতিমধ্যে 2 কাপ চা আর ডাবল ডিমের অমলেট এসে গেছে। কৌশিক গাড়ির ড্রাইভারের সিটে নিশ্চল হয়ে বসেছিল। এবার একটা সিগারেট ধরালো। সুজাতা তাড়িয়ে তাড়িয়ে অমলেট আর চা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। না মা, বেচে দেয়নি। এ গলিতে তো জায়গা হয় না, গ্যারেজ নেই কাছে পিঠে। দত্ত তার গাড়িটা গ্যারেজ করে কিষেনলালের গ্যারেজে, কলেজ স্ট্রিট বাজারের ওপারে, ওই মেছুয়া বাজারের মুখটায়। কেন বলো দেখি? না মানে, ভাবছিলাম ওর গাড়িটা গ্যারেজে আছে কিনা। অনিদা যদি গাড়ি নিয়ে কলকাতার বাইরে গিয়ে থাকে, তাহলে তো এ যাত্রা দেখা হবে না, আমাকে গাঁই ফিরে যেতে হবে। ও, তা দেখো কিষেনলালের গ্যারেজে খোঁজ নিয়ে। অশেষ ধন্যবাদ আপনাকে। আজ আসি। তোমার নামটা তো জানা হলো না। দত্তবাবু ফিরে এলে কি বলবো? বলবেন কোনি এসেছিল মদনপুর থেকে। কোনি? বাহ, বেশ সুন্দর নাম। আচ্ছা, আমি বলে দেবো। মেস থেকে বেরিয়ে সুজাতা গাড়ির দিকে গেল না, ট্রাম রাস্তার দিকে হাঁটা লাগালো। কারণ ও লক্ষ্য করেছিল ম্যানেজার ভদ্রলোক একটা বিড়ি ধরিয়ে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। বোধ করি হাওয়া খেতে। পেছন থেকে ওরই যাওয়ার পথের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টে। অবশ্য কান টানলে মাথাকে আসতেই হয়। কৌশিক গলির মধ্যে গাড়ি ঘোরাবার যথেষ্ট জায়গা পেল না, কাজেই ব্যাক গিয়ারে পিছিয়ে এলো ট্রাম রাস্তার দিকে। ততক্ষণে ম্যানেজার মেসের ভেতরে ঢুকে গেছেন। কৌশিক নেমে এসে বলল, কি ব্যাপার, হাঁটতে হাঁটতে চললে কোথায়? ম্যানেজার ভদ্রলোকের দৃষ্টির বাইরে। ওকে বলেছি আমি শিয়ালদা থেকে ট্রামে এসেছি। যাই হোক, শোনো, অনির্বাণ কাল অফিস থেকে মেসে ফেরেনি, রাত্রে মেসে ছিল না। আরও একটা খবর, অনির্বাণকে কে একজন নাকি খুঁজছে। কাল নাকি বার 3 লোকটা মেসে খোঁজ নিতে এসেছিল, দেখা পায়নি। লোকটার বর্ণনা শুনে কৌশিক বলল, জাস্ট এ মিনিট, এই গলির শেষ প্রান্তে করুণা প্রকাশনীর একটা কাউন্টার আছে। এখন দোকান বন্ধ, কিন্তু ওই রোয়াকে একটা বুড়ো বসে আছে। তুমি দেখে এসো তো। কেন? আমি একা একা যাবো কেন?
চলো না দুজনেই যাই। না, আমি যখন গাড়িতে বসেছিলাম তখন লোকটার সঙ্গে চোখাচোখি হয়েছে। সে তোমাকে গাড়ি থেকে নামতে দেখেছে, কিন্তু মুখখানা বোধহয় দেখেনি। আমি এখানেই থাকছি, তুমি বাড়ির নম্বর দেখতে দেখতে সমস্ত গলিটা ঘুরে এসো। ভাবখানা এমন করো যেন মনে হয় যাকে খুঁজছো সে ওই মেস বাড়িতে থাকে না, যে নম্বরটা খুঁজছো সেটা পাচ্ছ না বলেই। কিন্তু এই বুড়ো লোকটাকে বিশেষভাবে দেখবার দরকারটাই বা কি? এক নজরে আমার মনে হয়েছিল ও খুব লম্বা, বোধহয় বয়স 50-এর উপরে, গোঁফ কামানো, গালে বড় আঁচিল, গায়ে চেক হাফ শার্ট, পরনে পায়জামা। আমাকে দ্বিতীয়বার দেখলে লোকটা সন্দেহ করবে, ভেগেও যেতে পারে। তুমি শুধু দেখো ম্যানেজারের বর্ণনা মোতাবেক ওই লোকটাই অনির্বাণকে খুঁজছে কিনা। হ্যালো। মামু, হ্যাঁ সুজাতা, বলো, কোত্থেকে ফোন করছো? কলেজ স্ট্রিট মার্কেটের একটা পাবলিক টেলিফোন বুথ থেকে। আপনার মক্কেল বেপাত্তা, কাল রাতে মেসে ফেরেনি, আর আজ সকালে সে তার গাড়ি নিয়ে দূরপাল্লার সফরে বেরিয়েছে। রাতে যে মেসে ফেরেনি এ তথ্য তো সংগ্রহ করা সহজ, কিন্তু আজ সে যে দূরপাল্লার সফরে গেছে তার তথ্যসূত্রটা কি? অনির্বাণ তার গাড়িটা কিষণলাল নামে এক লোকের গ্যারেজে পার্ক করত। সেখানে খোঁজ নিয়ে জানলাম অনির্বাণের নির্দেশে গাড়ির গ্রিজ, মোবিল সব বদল করা হয়েছে। আই সি। তা তোমার কর্তাটি কোথায়? ও তো আমাকে নামিয়ে দিয়ে ভবানীপুর গেল, করবীর বাড়ি। সেখান থেকে অনির্বাণের অফিসে যাবে। ও, আমাকে বলেছে ট্যাক্সি নিয়ে সময় মতো বাড়ি ফিরতে। তো তুমি এখনো কলেজ স্ট্রিটের বাজারে কি করছো? একটা বুড়োর উপর নজর রাখছি। সে এখন ওই মেস বাড়ির উল্টো দিকে রোয়াকে বসে বিড়ি টানছে। ওই লোকটা নাকি কাল থেকে অনির্বাণ দত্তের খোঁজ করছে। মেস ম্যানেজার বলেছেন ওকে আগে কখনো দেখেননি। কৌশিকের ধারণা ও আদালতের প্রসেস সার্ভার। আদালতের প্রসেস সার্ভার? সেটা কেমন করে বুঝলে? না মানে লোকটা যেভাবে মরিয়া হয়ে অপেক্ষা করছে মেস বাড়ির সামনে, তাই আর কি। লোকটার বগলে ছাতা আছে, পায়ে ক্যানভাসের জুতো বা কাঁধে ঝোলা ব্যাগ? না না, তিনটের একটাও নেই। তাহলে ও আদালতের প্রসেস সার্ভার নয়। স্টেথো না নিয়ে ডাক্তার রোগী দেখতে যায় না, আর ছাতা না নিয়ে কোনো প্রসেস সার্ভার কাউকে সমন ধরাতে যায় না। তুমি বাড়ি ফিরে এসো দেখি। কৌশিকের যেমন কাণ্ড, ঘরের বউকে পথে বসিয়ে বাবু সারা কলকাতা চষে বেড়াচ্ছেন। চলে এসো তুমি। সুজাতা নিউ আলিপুরের বাড়িতে ফিরে এলো বেলা 11টায়, কৌশিক বেলা 1টায়। বুঝলেন মামু, অনেক জায়গায় অনির্বাণের সন্ধান করলাম, কিছুই পাওয়া গেল না। ওর একটা ছোট্ট অফিস আছে শেয়ার মার্কেটের কাছাকাছি, এই শেয়ার কেনাবেচার খুবরি আর কি। অফিসও একাই বসে, কর্মচারী বলতে এক ওই কম্বাইন্ড হ্যান্ড ছোকরা, নাম গৌতম জানা। এই চিঠিপত্র নিয়ে ছোটাছুটি করা, টেলিফোন ধরা, মেসেজ টেসেজ লিখে রাখা, ইলেকট্রিক হিটারে চা বানানো, সব কাজেই দক্ষ। সে যথারীতি সকালে দোকানের ঝাঁপ খুলে বসেছে তার টুলে। সাহেব যে কেন বেলা 12টা অবধি অফিসে এলেন না তা সে জানে না। তার যে কলকাতার বাইরে যাবার সম্ভাবনা ছিল সে কথা গৌতম আদৌ জানে না। অথচ গ্যারেজের কিষণলালজির খবর বাবুজি লম্বা পাড়ি জমাবার জন্য তৈরি হয়েছেন, কিন্তু কোথায় গেছেন তা সেও জানে না। করবীর সঙ্গেও দেখা করলাম তার হরিশ মুখার্জি রোডের বাড়িতে, তা সেও কিছু বলতে পারল না। তবে অনির্বাণ নাকি টেলিফোন করে আজ সন্ধ্যায় ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল, সন্ধ্যা 6টা নাগাদ। করবী রাজি হয়নি, তার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। সে তার অনিদাকে কাল সকাল 8টায় আসতে বলেছে। অনির্বাণ নাকি জবাবে টেলিফোনে বলেছিল ব্যাপারটা জরুরি, আজ রাতে মিটিয়ে ফেললেই ভালো হয়। করবী তবু রাজি হয়নি। অবশ্য সৌজন্যতার খাতিরে আমি আর করবীকে জিজ্ঞেস করিনি আজ সন্ধ্যায় তার কিসের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার মনে হয় অনির্বাণ কলকাতার বাইরে যায়নি, কোনো বিশেষ কারণে সে গা ঢাকা দিয়েছে। সম্ভবত সে কোনো উকিলের সমন এড়াবার জন্যই মেসে ফিরছে না। ওই বৃদ্ধ প্রসেস সার্ভারকে দেখেই আমার সন্দেহ হয়েছিল। কুতুবটির শেয়ার বেচে দেওয়া এবং নিজের নামে আবার কেনা, ব্যাপারটা নৈতিক দিক থেকে আপাত দৃষ্টিতে সমর্থনযোগ্য না হলেও অনির্বাণ বেআইনি কাজ কিছু করেনি। তাহলে সে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? আমার মনে হয় কিছু জটিলতার বিষয়ে অনির্বাণ আমাকে জানায়নি। আপনি কি বিকেলে কোথাও বেরোবেন? কেন বলো তো? আমি ভাবছিলাম সন্ধে নাগাদ করবীর বাড়ির কাছে পিঠে একবার হানা দেব। অনির্বাণের অনুরোধ করবী কেন উপেক্ষা করলো?
আমার আন্দাজ করবি সন্ধ্যায় তার কোনো প্রেমিকের বাড়ি অভিসারে যাবে। কার সঙ্গে ডেটিং করছে, কোথায় যাচ্ছে সেটা জানা দরকার। ব্যাপারটা ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। তোমার মামুর একটু সর্দির মতো হয়েছে, সন্ধ্যের পর আজ আর উনি বার হবেন না। তুমি বরং সুজাতাকে নিয়ে যাও। ঠিক আছে, আপনারা তাহলে খাওয়া দাওয়া সেরে নেবেন, আমাদের জন্য অপেক্ষা করে রাত করবেন না। আমাদের ফিরতে কত দেরি হবে তার কোনো ঠিক নেই। এসব ওয়াইল্ড গুজ চিজের কোনো মানে হয়? সে কার সঙ্গে সিনেমায় যাচ্ছে, কার সঙ্গে থিয়েটারে বা রেস্তোরাঁয় খেতে যাচ্ছে, তা জেনে আমাদের কি আর দুটো হাত গজাবে? তাছাড়া তুমি থামো তো, তোমরা গাড়িটা নিয়েই যাও কৌশিক। আর একটা কাজ করো, বরং রাতে বাইরেই কোথাও খেয়ে নিও, তাহলে বাড়ি ফিরে আর ঠান্ডা খাবার খেতে হবে না। বাসু সাহেব ঢোক গিললেন। উনি বিলক্ষণ বুঝেছেন আরও কষিয়ে বকুনি আসতে চলেছে। কৌশিক আর সুজাতা বেরিয়ে যাবার পর রানুদেবী বললেন, কোর্ট কাছারি করে করে না তোমার শুধু বুদ্ধি শুদ্ধি নয়, রসকস সব লোভ পেয়ে গেছে। দেখছো ওরা এই ছুতো করে গাড়িটা নিয়ে বিকেলে একটু বেরোতে চায়, চাইনিজ রেস্তোরাঁয় খাবে বলে আমাদের তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে বললো। আর তুমি? ঠিক আছে ঠিক আছে, তা আমার জন্য রাত্রে কি বানাতে বলেছো? খই দুধ? না, সাবু। বাহ, অপূর্ব। সন্ধেবেলা বাসু সাহেব লাইব্রেরি ঘরে একটা বইয়ের মধ্যে বুঁদ হয়ে আছেন। সম্প্রতি প্রকাশিত পপুলার সায়েন্সের বই দ্য ক্রিয়েটিভ কম্পিউটার, ডক্টর ডিচির লেখা। ড্রয়িং কাম ডাইনিং রুমে টেলিফোনটা বেজে উঠল। বিশু আজকাল বেশ চালু হয়ে গেছে। কে ফোন করছে, কাকে চাইছে জেনে নিয়ে লাইব্রেরির এক্সটেনশনের বোতামটা টিপে দিল। জীবন্ত কম্পিউটারকে শিবাশ্রীগালের পাদদেশে নামিয়ে রেখে বাসু সাহেব টেলিফোনটা তুললেন। সুজাতা বলছি মামু, খবর আছে? বুঝেছি, টেলিফোনের মাউথপিসে চাও চাও আর ফ্রাইড প্রনের গন্ধেই বুঝেছি। বলো। এটা একটা ওষুধের দোকান। আপনার মক্কেলের টিকিট সন্ধান পাওয়া গেছে। গুড। কৌশিক কোথায়? তাকে শ্যাডো করছে। আর তুমি? ওই ও বেলার মতো রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছি। ও বলে গেছে ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে আসতে। তো তুমি তাহলে আসছো না কেন? এক্ষুনি আসছি। মামিমাকে বলে দেবেন রাতে আমি খাবো। আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন না তৈরি কিছু খাবার কিনে নিয়ে যাবো কিনা। আমি ডাইনিং রুমের ফোনে সব শুনেছি সুজাতা, তোমায় কিছু আনতে হবে না। তোমাদের দুজনের খাবার তো তৈরি রাখা আছে ফ্রিজে, শুধু গরম করে নিতে হবে। সুজাতা ফিরে এলো 7:30টার মধ্যে, একাই ট্যাক্সি নিয়ে। তাদের গোধূলি লগ্নের অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে শোনালো। আমি আর কৌশিক সন্ধ্যা নাগাদ করবীর বাড়ির কাছাকাছি গিয়ে দেখলাম কিছু দূরে অনির্বাণের গাড়িটা পার্ক করা আছে। গাড়িতে অনির্বাণ একা, ড্রাইভারের সিটে বসে বসে সিগারেট খাচ্ছে। গাড়িটা এমন জায়গায় পার্ক করা ছিল যাতে তার মুখটা পরিষ্কার দেখা না যায়। বুঝলাম অনির্বাণ তাহলে কলকাতার বাইরে যায়নি, কিন্তু এলোই যদি এ পাড়ায়, তাহলে দূরের বাইরে কেন? উই আর ইন দ্য সেম বোট সুজাতা। সম্ভবত অনির্বাণও দেখতে চায় তার প্রেয়সী কার জন্য বাসর সজ্জা করে প্রহর গুনছে। প্রায় আধ ঘন্টা বাদে করবী তার ফ্ল্যাট থেকে বেরোলো। পরনে ক্রিমসন লেক রঙের সিল্ক, সঙ্গে একটি দীর্ঘদেহী যুবক। মাথায় কাঁচ ছাপানো কোকড়া চুল, পরনে জিন্সের তাপি দেওয়া প্যান্ট, পায়ে চপ্পল। আপনার কাছে তো আগেই বর্ণনা শোনা ছিল, কাজেই ছেলেটাকে চিনতে আমার আর কোনো অসুবিধে হলো না। কথা বলতে বলতে করবী আর কিংসুক বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে গিয়ে দক্ষিণমুখ বাসস্ট্যান্ডে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ালো। কৌশিক আমাকে বলল, রক্তকরবী যদি একই বাসে ওঠে তাহলে তুমি একটা ট্যাক্সি নিয়ে ওদের ফলো করবে। বাসের নম্বরটা দেখে রাখলে ট্যাক্সি ধরতে যেটুকু দেরি হবে তাতে অসুবিধা হবে না। ওরা কোথায় গেল জেনেই ফিরে আসবে। আর তুমি? আমার টার্গেট অনির্বাণ শিখায় চলছে, হয়তো সেও ওই বাসের পিছু পিছু ধাওয়া করবে। সেক্ষেত্রে তোমাকে কিছুই করতে হবে না, চুপটি করে আমার পাশে বসে থাকবে। আমাদের কথার মাঝেই স্ট্যান্ডে একটা মিনি এসে দাঁড়ালো। কিংসুক লাফ দিয়ে উঠে টাটা করলো। বাসটা বেরিয়ে গেল। করবীও বাড়ির দিকে হাঁটা লাগালো। বুঝলাম সে তার বন্ধুকে বাস স্ট্যান্ড পর্যন্ত শুধু এগিয়ে দিতে এসেছিল। আমি কি নেমে গিয়ে এবারে একটা ট্যাক্সি? না না, এখানে চুপচাপ বসে থাকো। আমার আন্দাজ অনির্বাণ জানতো করবীর ঘরে কিংসুক হালদার আছে, তাই ও বাইরে অপেক্ষা করছিল। ইয়েস, আই এম রাইট। ওই দেখো,
ওই দেখো অনির্বাণ গাড়ি থেকে নেমে করবীর বাড়ির দিকে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? অপেক্ষা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পরে দেখি দক্ষিণ দিক থেকে বড় বড় পা ফেলে কিংশুক হালদার ফিরে আসছে। হয়তো কোনো জরুরি কথা বলতে ভুলে গেছে, কিংবা বাড়ির চাবি বা মানি ব্যাগ করবীর ঘরে ফেলে এসেছে, তাই এক স্টপ গিয়েই বাস থেকে নেমে উত্তরমুখী ফিরে আসছে। এবার দেখো নাটকটা কেমন জমে। 2-4 মিনিট পরেই করবীর বাড়ির ভেতর থেকে একটা চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। তারপরই হিন্দি সিনেমার নিরন্তর ঢিসুম ঢিসুম। কলকাতাবাসী ক্রমশ এতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। পথচারীরা তো ভ্রুক্ষেপও করল না। মতপার্থক্যটা ইস্টবেঙ্গল মোহনবাগান, সিপিএম কংগ্রেস, ভোটের রিগিং সমর্থন নাকি রিগিং বিরোধী তা জানতে কেউ আগ্রহী নয়। এমন সময় এক ভদ্রমহিলা, বোধহয় করবীর প্রতিবেশিনী, দোতলার ক্যান্টিলেভার বারান্দায় ছুটে এসে চিৎকার জুড়ে দিলেন, বাঁচাও বাঁচাও, মেরে ফেললে গো, পুলিশ পুলিশ। কৌশিক গাড়ি থেকে নেমে আমাকে বলল, তুমি চুপচাপ বসে থাকো, আমি দেখছি। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ বেঁধে গেছে বোধহয়। অনির্বাণ এতক্ষণে নিশ্চয়ই ওই 6 ফুট দৈত্যের ঢিসুম ঢিসুমে ফ্ল্যাট। ততক্ষণে পথে কয়েকজন সচেতন হয়ে উঠেছে। তার ভেতর একজন হচ্ছে মোড়ের ট্রাফিক পুলিশ। ঘটনাচক্রে একজন পুলিশ ইন্সপেক্টরও তখন মোটর বাইক চড়ে ওখান দিয়ে যাচ্ছিলেন। ট্রাফিক পুলিশের কর্তব্য শুধুমাত্র সেলাম জানানো। পরিবর্তে এই লোকটা হুইসেল বাজিয়ে ইন্সপেক্টরকে রুখে দিল। আঙুল তুলে দোতলার ওই ঝোলা বারান্দাটার দিকে দেখিয়ে কি যেন বলল। ইন্সপেক্টর বাইক থামালেন। ফুটপাতের কিনার ঘেঁষে বাইকটা পার্ক করে গটগট করে এগিয়ে গেলেন বাড়িটার দিকে। ইতিমধ্যে আশেপাশের মানুষজনও ভিড় করেছে। কৌশিক আর ইন্সপেক্টর প্রায় একই সময়ে সদর দরজার সামনে এসে পৌঁছালো। ঠিক সেই সময় দেখি ভেতর দিক থেকে অনির্বাণ বেরিয়ে আসছে। পরনে সিলভার গ্রে রঙের 3 পিস স্যুট, চুল সুবিন্যস্ত, টাই যথাস্থানে। ইন্সপেক্টর তাকেই প্রশ্ন করল, কি ব্যাপার ভাই, ভেতরে কে এসেছেন? অমিতাভ বচ্চন না মিঠুন চক্রবর্তী? ফার্স্ট ফ্লোর, রঘুবীর সেনের ফ্ল্যাট মনে হয়। রোজই হয়, তবে আজ একটু বাড়াবাড়ি রকম। এই যা। এই বলে ঘড়ি দেখে পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে সে গাড়িতে উঠল। ইন্সপেক্টর উঠে গেল দোতলায়, আর কৌশিক ব্যাক গিয়ারে পিছিয়ে এলো আমাদের গাড়ির কাছে। নেমে পড়ো, কুইক। এখানে যেটুকু খবর সংগ্রহ করতে পারো করে মামুকে ফোন করো। ওই মেডিকেল স্টোরে টেলিফোন আছে। আর তুমি? আমার টার্গেট তো অনির্বাণ। ওই দেখো গাড়ি স্টার্ট দিচ্ছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি। মারামারিতে বোধহয় ও আদৌ অংশ নেয়নি। আসল ব্যাপারটা কি হলো বুঝলাম না তো। অনির্বাণ মারামারি করেনি, তাহলে কিংশুক কার সঙ্গে মারামারি করছিল? অবিশ্বাস্য ব্যাপার মামিমা। নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতাম না। অনির্বাণের পিছু পিছু ও যখন গাড়ি নিয়ে বেরিয়ে গেল, তখন আমি দোতলায় উঠে এলাম। করবীর ফ্ল্যাটে তখন কৌতূহলী জনতার ভিড়। পুলিশ ইন্সপেক্টর তো ক্রমাগত ধুমকে যাচ্ছেন। এখানে কি দেখতে এসেছেন আপনারা? রত্না দোল, যান যান, চলে যান, যে যার কাজে যান। না হলে জবানবন্দি নেবার জন্য থানায় ধরে নিয়ে যাব প্রত্যেককে। আদালতে সাক্ষী দিতে দিতে যান বেরিয়ে যাবে কিন্তু। কথাটাই কাজ হলো। ভিড় পাতলা হয়ে এলো। যে কজন লোক তারপরও দাঁড়িয়ে রইল, তাদের মধ্যে আমিও মিশে দাঁড়ালাম। করবীর বৈঠকখানের অবস্থা তখন একেবারেই বেহাল। সোফা সেট সব এলোমেলো, একটা ফুলের টব ভেঙে গেছে, বুককেসের একটা স্লাইডিং পাল্লাও একেবারে চুরমার। আর কেন্দ্রস্থলে পম্পা তীরে ভগ্ন উরু দুর্যোধনের মতো আতশোয়া অবস্থায় পড়ে আছে কিংশুক হালদার। দাড়িতে রক্ত, শার্টের সামনের অংশটা একেবারে ফাতলা ভাই, বাঁ চোখটা ফুলে একেবারে ঢেকে গেছে, ঠোঁটটাও মারাত্মকভাবে কেটে গেছে। করবী একটা পোর্সেলিনের বোলে ডেটল জল নিয়ে এসে ধুইয়ে দিচ্ছে। আমি এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ব্যান্ডেড আছে বাড়িতে, নাকি ওই মেডিকেল স্টোর থেকে নিয়ে আসবো? করবী চোখ তুলে তাকালো। বলাই বাহুল্য আমায় চিনল না, শুধু বলল, বাড়িতে নেই, নিয়ে আসুন প্লিজ, খুচরো দেব। টাকা পয়সার কথা পরে, ডেটল তো রয়েইছে, তুলো ব্যান্ডেজ কি আর লাগবে? ততক্ষণে ঘর খালি হয়ে গেছে। উটকো মানুষ আর বিশেষ নেই, কেবল প্রতিবেশীরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। ইন্সপেক্টর বুঝে গেছেন করবী বাড়ির মালকিন। এগিয়ে এসে ওকে জিজ্ঞেস করলেন, ইনি কি এই ফ্ল্যাটের বাসিন্দা? না, ও থাকে আনোয়ার শাহ রোডে। কে হয় আপনার? মানে সম্পর্কে আমার দাদা, কাজিন। কি নাম? কিংশুক হালদার। ইন্সপেক্টর ওর নাড়ি দেখে বললেন,
অ্যাম্বুলেন্স আনাবো নাকি কাজিন কিংসুক? না একটু পরে সুস্থ হয়ে ট্যাক্সি নিয়ে বাড়ি যেতে পারবে, নাকি রাতটা এখানেই? আচ্ছা ম্যাডাম, এই ফ্ল্যাটে আর কে থাকেন? আপনি ওই সুরের বাচ্চাটাকে পালিয়ে যেতে দিলেন, ওকে অ্যারেস্ট করলেন না কেন? ইন্সপেক্টর কিংসুকের কথায় খুব একটা পাত্তা না দিয়ে করবিকেই আবার প্রশ্ন করেন, কে ওকে এভাবে ঠেঙিয়েছে, আর কেনই বা ঠেঙিয়েছে? ভদ্রলোকের গায়ে কি একটা সিলভার গ্রে রঙের স্যুট ছিল? বয়স 30 বছর আর হাইট 5, 7 বা 8। এবারও করবি নীরব। ওকে আপনি ভদ্রলোক বলেন? হারামজাদা, সুয়ারকা বাচ্চা! শুনুন ম্যাডাম, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লোকাল থানায় এফআইআর লজ করে আসবেন। তবে আপনি যেভাবে নির্বাক সেবাপ্রতির মতো আপনার কাজিনের শুশ্রূষা করে চলেছেন, তাতে মনে হয় আপনি ব্যাপারটা চেপেই যেতে চান। I wish that the hooligan be arrested. বললাম তো, থানায় গিয়ে অভিযোগটা দায়ের করে আসবেন বিস্তারিতভাবে। কিন্তু তাতে মুশকিল কি জানেন কাজিন কিংসুক বাবু? আপনার এফআইআরটা বিশ্বাসযোগ্য হওয়া চাই এবং আপনাকে ব্যাখ্যা দিতে হবে কিভাবে বয়সে আপনার চেয়ে 10 বছরের বড়, হাইটে 4 ইঞ্চি ছোট ওই 3 পিস স্যুট পরা মানুষটা আপনাকে এমন মর্মান্তিকভাবে একতরফা ঠেঙিয়ে গেল। মামলাটা আদালত পর্যন্ত গেলে আমি কিন্তু সাক্ষী দেব যে ওর গলার টাইটা পর্যন্ত স্থানচ্যুত হয়নি। গুড নাইট। কৌশিক ফিরল রাত 8টা নাগাদ। এসেই বলল, এবার আপনার ওই মান্ধাতা আমলের গাড়িটা বাতিল করুন তো মামু। কেন, উঠোনটা কি খুবই বেঁকে গেছে? আগে না, সবসে জবর নাচনে বালি ওই একই কমপ্লেন করবে। যাকে ফলো করছি সে ঝড়াকসে একবার স্টার্ট নিয়ে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, আর আপনার পুষ্পক রথ ঝকড় ঝকড় করে স্টার্ট নিতেই চায় না। আর যখন নিল তখন সামনের গাড়িটা হাওয়া। আমি কি করতে পারি? ঠিক আছে ঠিক আছে, সব দোষ আমার গাড়ির, কিন্তু তুমি কতদূর কি জেনে এসেছো আগে বলো। সুজাতার কিস্সা শেষ হয়ে গেছে, কিং ধরাশায়ী আর কিংকং পুলিশের নাকের ডগা দিয়ে হাওয়া। তারপর তুমি সেই কিংকংয়ের পিছু নিলে, সেখান থেকে বলো। অনির্বাণ হরিশ মুখার্জি রোড ধরে সোজা উপস্থিত হলো হাজরা রোডে। হাজরা পার্কের কাছে গাড়িটা পার্ক করে নেমে যায়। ওখানে যে একটা পাবলিক টেলিফোন বুথ আছে সেটা আমার জানা ছিল না। ওকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছিল। ডাইনে বাঁয়ে তাকাচ্ছে না, কেউ যে তাকে অনুসরণ করতে পারে বা করছে এ বোধটাই যেন তার নেই। আমার সুবিধাই হলো, ওর নজর এড়িয়ে অনায়াসে পিছন পিছন এগিয়ে এলাম। টেলিফোন বুথটা খালি ছিল, একটা মাত্র খুপড়ি, নিচের দিকটা কাঠের প্যানেল আর উপরে কাঁচ। কিন্তু সৌভাগ্যক্রমে পিছনের কাঁচখানা ভাঙা ছিল। আপনি তো জানেনই মামু, হাজরা মোড়ে আজকাল পুলিশ আর ইনকিলাবি দলে খণ্ডযুদ্ধ লেগেই আছে, তাতেই হয়তো কাঁচখানা ভেঙে গেছে। আমি খুব সাবধানে গিয়ে সেই ভাঙা কাচের কাছাকাছি কানটা রাখলাম। বুঝতে পারলাম অনির্বাণ একটা নম্বর ডায়াল করছে। একটু পরে পয়সা ফেলল। আমি আড়ালে দাঁড়িয়ে শুধু একতরফা আলাপচারিতা শুনতে লাগলাম। হ্যালো হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, কুতুবটি। সে আবার কি? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাগজ কলম বার করি, দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন। হুম 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 আচ্ছা শুনুন, নাম্বারটা আমি রিপিট করছি। ওখানে দাঁড়িয়ে নম্বরটা লিখতে আমার সাহস হলো না, কারণ আমি যে টেলিফোন বুথের ঠিক পিছনেই দাঁড়িয়ে ভেতরের কথোপকথন শুনছি সেটা পথচারীদের নজরে পড়ছে। যে কেউ এসে আমার কলার চেপে ধরে বলতেই পারত, আড়ি পাচ্ছেন কেন মশাই? বিশেষত ওই সামনের দোকানের পানওয়ালা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকিয়েছিল। বুঝলাম লোকটা সন্দেহ করেছে ইতিমধ্যেই। এরই মধ্যে অনির্বাণ টেলিফোনটা হুক থেকে নামিয়ে রাখলো, আর ঠিক তখনই ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল আমার। উপায় নেই, অগত্যা মিছিমিছি বললাম, আপনার শেষ হয়েছে, কাইন্ডলি বাইরে আসুন, আমার একটা জরুরি ফোন করতে হবে। সরি স্যার, আমাকে আরও দু একটা ফোন করতে হবে। আপনি বরং ওই রেলওয়ে টিকিট কাউন্টারের দিকে গিয়ে দেখুন, ওখানেও একটা পাবলিক ফোন আছে। এই কথা শুনে কৌশিককে অগত্যা সামনের দিকে এগিয়ে যেতে হলো, কিন্তু সে নজর রেখেছিল অনির্বাণ আবার নতুন করে কাউকে ফোন করছে। এই সুযোগে কৌশিক আবার তার পুরনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আড়ি পাতল। ঠিক আছে, কটার সময়? 10টা? আজ রাত 10টা? ওকে, অলরাইট। কোথায়? হ্যাঁ হ্যাঁ, টাকাটা আমার সঙ্গেই আছে। আরে হ্যাঁ, 5000ই, 10-20 টাকার নোটে। ভেন্যুটা বলুন।
হ্যাঁ, কোথায়? কি? ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। চিনি চিনি চিনি, RCGC চিনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে তো বিরাট এলাকা। কি ট্রাস্টি? হ্যাঁ চিনি। অলরাইট, রাত 10টা এক ট্রাস্টি। কিন্তু এরকম অদ্ভুত জায়গায় কেন? ও আচ্ছা, ঠিক আছে, অলরাইট। ফোনটা নামিয়ে রেখে অনির্বাণ বেরিয়ে গেল বুথ থেকে। আমি খেয়াল করলাম পানওয়ালা এখনও একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই বলল, बाबूजी टनिक सुनिए। क्यों जे? अब छुप कर उनकी बात चोरी चोरी सुन रहे थे। क्यों? তোমার কোনো ছোটি বাহিন আছে? বদ মেজাজি জিজাজি আছে? বিনা দোষে যদি তোমার জিজাজি ওই নান্নি মুন্নি বাহিনটাকে তালাক দিতে চায়, তাহলে তুমি কি করবে? আড়ি পাতবে না দুলে দুলে পান সাজবে? वो सूट पहनने वाला आपका जीजाजी আছেন? না তো কি, आपका जीजाजी আছেন? नहीं नहीं, ठीक है बाबूजी, जाइए। এই ঝামেলা মিটিয়ে কি রেহাই পাওয়া গেল? আপনার পুষ্পক্রত বেগড়বাই শুরু করলো। অল রাইট, দোষটা নন্দ ঘোষের, মেনে নিলাম। তুমি শুধু বলো টেলিফোনের নম্বরটা কি ছিল। বললাম তো, সেটা লিখে নেবার সুযোগই পাইনি। তা তো শুনলাম, কিন্তু মনে রাখতেও কি পারোনি? অন্তত এক্সচেঞ্জ নম্বরটা। ভালো শোনা যাচ্ছিল না, ট্রামের ঘড়ঘড়ানিতে। বটেই তো, হাজরা মোড়ে ট্রামের বড় শব্দ হয়। ওখানে ট্রাম রাস্তার উঠোনটা বড় বাঁকা কি না? তুমি বাবু অহেতুক রাগ করছো। কৌশিক তোমার পুষ্পক রথকে ছ্যাকড়া গাড়ি বলেছে বলে তোমার ভারী মনে লেগেছে। আচ্ছা বেশ, যেটুকু শুনতে পেয়েছো তার অর্থ গ্রহণ হয়েছে। ট্রাস্টি ব্যাপারটা কি? রাত 10টায় ট্রাস্টিতে দেখা করার অর্থটাই বা কি? যাই না, বুঝতে পারিনি। ন্যাচারালি। আর ওই RCGC? তাও জানি না। ধরো আমি যদি বুঝিয়ে বলি ওই RCGC হচ্ছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব, তাহলে বলতে পারবে ট্রাস্টিতে দেখা করার অর্থ কি? না। সুজাতা? না মামু, আমিও বুঝতে পারছি না। আমার অনুমান কৌশিক ট্রামের ঘড়ঘড়ানিতে ঠিকমতো শুনতে পায়নি। কথাটা ট্রাস্টি নয়, ফার্স্ট টি। প্রথম পেয়ালা চা? আরে না রে বাবু, তুমি যা ভাবছো তা নয়। এখানে টি বানান TEA নয়, চা নয়, TEE। দেখো, গলফ খেলায় TEE একটা পারিভাষিক শব্দ। ফুটবলে যেমন ফ্রি কিক বা সাডেন ডেথ বা ক্রিকেটে গুগলি চায়নাম্যান, এইরকম। গলফ খেলার সময় যেখানে বলটাকে তৃণাচ্ছাদিত টিলায় বসিয়ে স্ট্রাইক করা হয় তাকে বলে TEE। তাদের পরপর সব নাম আছে, ফার্স্ট টি, সেকেন্ড টি, থার্ড টি। আমরা জানি অনির্বাণের কাকাবাবু প্রয়াত রঘুবীর সেন প্রতিদিন গলফ খেলতে আসতেন। হয়তো অনির্বাণই তাকে ড্রাইভ করে নিয়ে RCGCতে যেত, তাই ওই গলফ কোর্সের ফার্স্ট টির অবস্থান সম্বন্ধে সে প্রত্যাশিতভাবেই ওয়াকিবহাল। কিন্তু যে ফোন করেছিল সেও কি গলফ খেলে? আমি, সুজাতা, মামিমা, আমরা তো কেউই জানতাম না টি কথাটার মানে। ও কেমন করে জানলো? আমার অনুমান যদি সত্যি হয়, অর্থাৎ ট্রাস্টিটা যদি ফার্স্ট টি হয়, তাহলে ধরে নেওয়া যেতে পারে সেও ওই গলফ কোর্ট সম্বন্ধে ওয়াকিবহাল। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে সাক্ষাৎকারটা হচ্ছে কেন। আমার মনে হচ্ছে মামু অনির্বাণকে কেউ ব্ল্যাকমেল করছে। ও তাকে নগদে 5,000 টাকা খুচরো নোটে দিতে যাচ্ছে। সেটাও সহজবোধ্য, এবং প্রশ্ন সেখানেও নয়। প্রশ্ন হলো 5,000 ব্ল্যাকমেলিংয়ের টাকা মেটাতে অমন একটা অন্ধকার নির্জন স্থান বেছে নেওয়া হলো কেন? এখনো 1/4 ঘন্টা সময় আছে। তা তো আছে, কিন্তু তোমার হিপ পকেটে ওই বস্তুটি কি আছে? না থাকলে ভরে নাও, আত্মরক্ষার্থে প্রয়োজন হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার গাড়িটা থাক, তুমি ট্যাক্সি নিয়ে যাও। জায়গাটা চেনো তো? আনোয়ার শাহ রোডে টিভি স্টেশনে। চিনি, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের গেটটা দেখেছি, কিন্তু মেম্বারশিপ কার্ড ছাড়া তো আমাকে ঢুকতে দেবে না। তা দেবে না,
তবে ওই আরসিজিসির পাঁচিলটা বহু জায়গায় বস্তির লোকেরা ভেঙে দিয়েছে, ইট সব খুলেও নিয়ে গেছে। তা হোক, সেসব বেআইনি পথে ভেতরে ঢুকতে যেও না। গেটে গিয়ে 9:45 নাগাদ গাড়িটা পার্ক করো। বাইরে থেকে যেটুকু দেখা যায় দেখবে। অনির্বাণ কখন ভেতরে গেল এবং কখন বেরিয়ে এলো সেই টাইমটা নোট করবে। আর আরও একটা কথা, এখন অনির্বাণ কিন্তু তোমার মুখ চেনে, একটু হালকা মেকআপ নিয়ে যেও। কিন্তু সাক্ষাতের জায়গাটা তো অনির্বাণ স্থির করেনি, করেছে ওই লোকটা। শয়তানি পরিকল্পনাটা যদি তার হয়। অনির্বাণ কচি খোকা নয় রানু, অত্যন্ত বিচক্ষণ এবং তুখোড় ছেলে। সে আত্মরক্ষা করতে জানে, আর না জানলে কি, মরবে। তুমি শুধু একটা ব্যাপারে খেয়াল রেখো কৌশিক, কোনো ঝামেলার মধ্যে নিজেকে একদম জড়াবে না। রিস্ক দেখলে শটান বাড়ি চলে আসবে। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। না সুজাতা, তুমি গেলে ওর দায়িত্ব অহেতুক বেড়ে যাবে, সুবিধে কিছুই হবে না। ও একাই যাক, তবে যাই হয়ে যাক, তুমি কিন্তু বাড়তি রিস্ক নিতে যেও না কৌশিক। মনে রাখবে, তুমি ওখানে অনির্বাণের বডিগার্ড হিসেবে যাচ্ছ না, ইনভেস্টিগেটর হিসেবে যাচ্ছ। আচ্ছা বেশ। সুজাতা, স্টিল আলমারির চাবিটা দেখি। চলো, আমি বার করে দিচ্ছি। ওরা দুজনে দোতলায় উঠে যাবার পর রানু বাসু সাহেবের দিকে ফিরে বললেন, কি দরকার ছিল ওই গোলাগুলির মধ্যে কৌশিককে এত রাত করে পাঠাবার? আরে আমার উপর খামোখা রাগ করছো কেন? প্রফেশনটা কৌশিক তো নিজেই বেছেছে। প্রাইভেট গোয়েন্দাগিরি করতে গেলে মাঝে মাঝে হিপ পকেটে আত্মরক্ষার অস্ত্র থাকা প্রয়োজন হয়ে পড়ে। শুধু এই কথাটাই তো আমি ওকে মনে করিয়ে দিলাম। না, তুমি ওকে পাঠালে অমন একটা বিপজ্জনক জায়গায়। আরে এ তো আচ্ছা মুশকিল। আমি শুধু জানতে চেয়েছিলাম 5,000 ব্ল্যাকমেলিংয়ের টাকা মেটাতে অমন একটা অন্ধকার নির্জন স্থান বেছে নেওয়া হলো কেন? তোমরা দুজনে জবাব দিলে না, আর কৌশিক তিরিং করে উঠে দাঁড়ালো, নিজেই ঘড়ি দেখে বলল এখনো সময় আছে। তখন তোমার বলা উচিত ছিল ওসব ধাসটামোর মধ্যে তোমাকে নাক গলাতে হবে না। আমি সে কথা বললেই কি ওর প্রাণটা ঠান্ডা হয়ে যেত? রানু প্রত্যুত্তর করার সময় পেল না। ইতিমধ্যে ওরা দুজন দোতলা থেকে নেমে এসেছে। কৌশিকের হিপ পকেটটা কিঞ্চিত উঁচু হয়ে আছে এখন, হাতে একটা টর্চ, কাঁধে ঝোলা ব্যাগ। বাসু জানেন তাতে ফ্ল্যাশ গানওয়ালা ক্যামেরা, বাইনোকুলার এইসব আছে। ওরা দুজনে বৈঠকখানার সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো। কৌশিক এদিকে ফিরে বলল, আপনারা তিনজনে খেয়ে নেবেন, ফিরতে আমার অনেক রাত হতে পারে। সদরের ডুপ্লিকেট চাবি তো আমার কাছে আছে, শুয়ে পড়বেন আপনারা। গুড নাইট। কৌশিক বেরিয়ে গেল। সুজাতা কোনো কথা বলল না, না কৌশিকের সঙ্গে, না মামু মামিমার সঙ্গে। দুমদুম করে দোতলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আপনারা খেয়ে নেবেন মামিমা, আমার শরীরটা ভালো নেই, রাতে খাবো না। সুজাতা মর্মান্তিক চটেছে। সেটাই স্বাভাবিক। তোমার উচিত ছিল কৌশিককে বাধা দেওয়া। তুমি ভুল করছো রানু। কৌশিককে যেতে দিলাম বলে সুজাতা চটেনি, সে চটেছে তাকে কৌশিকের সঙ্গে নৈশ অভিযানে যেতে দিলাম না বলে। রাত বাড়তে থাকে। ডিনারের টাইম হতেই বিশু এসে জানতে চায়, টেবিল সাজিয়ে দেবো? না, কৌশিক বেরিয়ে গেল, ওর ফিরতে দেরি হবে। ও ফিরে এলে আমরা একসঙ্গে খাবো। তুই খেয়ে শুয়ে পড়। দাদাবাবু কই গেল? সে শুনে তোর কোনো কাজ নেই। বুঝেছি। শোনেন, আমার বড় ঘুম পাচ্ছে, জেগে থাকতে পারবো না, শুয়ে পড়ছি। দাদাবাবু এলে আমারে ডেকে দেবেন, তখন টেবিল সাজিয়ে দেবো। আমিও তখনই খেয়ে নেবো। না না, তুই খেয়ে নে। এই বিশে, কে কার কথা শোনে? বিশু ততক্ষণে হাওয়া। তুমি যত নষ্টের গোড়া। তোমার মক্কেল মাঝরাতে কাকে ব্ল্যাকমেলের টাকা মেটাতে যাচ্ছে, তাতে তোমার কি? কলকাতা শহরে তুমি তো একা ক্রিমিনাল সাইড ব্যারিস্টার নও। কই আর কেউ তো এভাবে বাড়ির শান্তি নষ্ট করে না। আই প্লিড গিল্টি মিলেডি। অনুমতি দেন তো, সেজন্য প্রায়শ্চিত্ত করতেও আমি প্রস্তুত। প্রায়শ্চিত্ত মানে কিভাবে? এখনো সময় আছে। রাত 10টার আগে ওই আরসিজিসির গেটে আমিও সশস্ত্র উপস্থিত থাকতে পারি। তাহলেই 16 কলা পূর্ণ হয়। বয়স কত হলো সে খেয়াল আছে? আরে চললে কোথায়? শুতে। আমারও শরীরটা ভালো নেই, রাতে খাবো না। অল রাইট, কিন্তু আমি তো আর তোমাদের মতো বুড়ো হয়ে যাইনি। আমার খিদে আছে। রাতে আমার জন্য কি বানানো হয়েছে? কি খই দুধ না সাবু?
তা সেসব কে দেবে? ততক্ষণে রানু দেবী অনেকটাই দূরে চলে গেছেন। বাসুর প্রশ্নের জবাব কেউই দিল না। অগত্যা তিনি উঠে গেলেন ড্রিঙ্ক কাবার্ডের দিকে। শিভাশ্রীগালের বোতলটা বের করলেন। আজ কেউ নেই সাহায্য করার জন্য। নিজেই কিচেনে গিয়ে ফ্রিজ খুলে আইস কিউবের ট্রেটা নিয়ে এলেন আর কাজু বাদাম ভর্তি হরলিক্সের শিশিটা। এই মুহূর্তে হুইস্কি অন দ্য রক্সি তার সবচেয়ে মনপসন্দ। এই রোগের দাওয়াই। কৌশিক যখন ফিরে এলো, পাড়া তখন নিশুতি। নিউ আলিপুর পাড়ায় দু একটি ঘরে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে হয়তো কর্তাগিন্নি অ্যাডাল্ট মার্কা মিডনাইট শো দেখছেন টিভিতে। কৌশিক আশা করেছিল ওদের বাড়িও ঘুমে অচেতনই থাকবে। দূর থেকে মনেও হয়েছিল তাই। কিন্তু গাড়ি গ্যারাজে তুলবার মুখে বাঁক নেওয়ার সময় হেডলাইটের আলো যখন পোর্চের ওপর পড়ল, তখন সে দেখল তিনটি বেতের সোফা দখল করে বসে আছেন তার 3 উদ্বিগ্ন পরমাত্মীয়। কৌশিক, দুটো পরামর্শের একটাও গ্রহণ করনি দেখছি। ট্যাক্সিতেও যাওনি, আর ওই খানদানি বদনখানিও আড়াল করার চেষ্টা করনি। ভালো। কি জানেন মামু, আপনি তো ইদানিং ট্যাক্সি চড়েন না, তাই জানেন না। রাত 9টার পর ট্যাক্সিওয়ালারা তাদের গ্যারেজ মুখো ছাড়া যেতে চায় না। নেহাত যদি বলেন এয়ারপোর্ট যাবেন আর ফাঁকা গাড়ি ফেরার জন্য ডবল ফেয়ার কবুল করবেন, তাহলে তা মেকআপটা নিলে না কেন? একটু আত্মপ্রশংসার মতোই শোনাবে, সেটা সুজাতার সামনে বলতে চাই না। কিন্তু আপনি ব্যঙ্গ করে যে কথাটা বললেন, হেতুটা তাই, এই খানদানি বদনখানির জন্য। এটাকে লুকোতে হলে বাবা মুস্তফার মেকআপ নিতে হয়, অতটা সময় হাতে ছিল না। আর তাছাড়া অনির্বাণের সঙ্গে আচমকা মুখোমুখি হয়ে পড়লে বলতুম, ওয়ার্ল্ড ডিজনি ঠিকই বলেছেন, ইটস এ স্মল ওয়ার্ল্ড। আজ সন্ধ্যারাতেই আপনাকে হাজরা মোড়ে দেখেছিলাম না? ছদ্মবেশে ধরা পড়ে যাওয়ার চেয়ে এটা অনেক বেশি নিরাপদ। ব্যাপার হচ্ছে, আপনি আজও পড়ে আছেন কনান ডয়েলের যুগে। ক্রিস্টির পোয়ারও কখনো ছদ্মবেশ পড়েছেন বলে তো আমার মনে পড়ে না। আর পেরি মেসন হয়েছে, থাক, অনেক পণ্ডিতেমি দেখিয়েছ, এবার কাজের কথাটা বলো। থামো তো তুমি, বেচারি এই রাত 12টা পর্যন্ত না খেয়ে আছে। এ তো অদ্ভুত ব্যাপার। আজ তোমার কি হয়েছে কি রানু? বারে বারে সব গুলিয়ে ফেলছো। যাও কৌশিক, মুখ হাত ধুয়ে প্যান্ট শার্ট ছেড়ে ডাইনিং হলে এসে বসো, আমি খাবারটা দিতে বলি। রাত 12টা পর্যন্ত কৌশিক একাই অভুক্ত হয়ে পড়ে নেই, আমরাও সবাই পেটে কিল মেরেই পড়ে আছি। সুজাতা তুমি বিষে, আর আমিও। না, তুমি বাদ। তুমি ইতিমধ্যেই 3 পেগ খেয়েছো, আর খাবে না। বোতলটা দাও দেখিনি। ডাইনিং টেবিলে বসে চিলি চিকেন আর পরোটা চিবোতে চিবোতে কৌশিক বলল, মামু, আপনি কিন্তু গভীর গাড্ডায় পড়ে গেছেন। আপনার মক্কেলটি কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। আমি তোমার কনক্লুশন শুনতে চাইনি কৌশিক, আমি চাই ফ্যাক্টস, বাস্তবে যা ঘটেছে একের পর এক। তা অনির্বাণের দেখা পেলাম রাত 9:47। আপনার অনুমানটাই ঠিক। রাঁধেভুটা ওই গলফ ক্লাবের 1 নম্বর টিতেই। ওই আরসিজিসির গেটের সামনে আমি পৌঁছই 9:31। ছায়া ছায়া মতো জায়গায় গাড়িটা পার্ক করে অন্ধকারে অপেক্ষা করতে থাকি। ও এলো 9:47। ডাইনে বাঁয়ে তাকালো না, কার্ড দেখিয়ে সোজা ভিতরে চলে গেল। পরনে সেই সাবেক সিলভার গ্রে স্যুট আর ওই নীল সাদা স্ট্রাইপ টাই। দূর থেকে ওর সাইড পকেট বা হিপ পকেট দুটোই ভালো করে লক্ষ্য করার সুযোগ পেয়েছিলাম। আমার মনে হয়নি যে তার ভিতর মারাত্মক কিছু আছে। তোমার কি মনে হলো তা আমি জানতে চাইছি না, বাস্তবে কি কি ঘটলো। কেন, কৌশিক কি কাঠগড়ায় উঠেছে নাকি? তাছাড়া সাক্ষী একজন বিশেষজ্ঞ মিলর, একজন এক্সপেরিয়েন্সড জাসুসের অনুমান নির্ভর এভিডেন্স হুজুরের আদালতে গ্রাহ্য হওয়া উচিত। অল রাইট, ধরে নেওয়া গেল অনির্বাণ কোনো রিভলভার নিয়ে ক্লাবের ভেতরে ঢোকেনি। তারপর কি হলো বলো। ঠিক 23 মিনিট পরে 10:10 ক্লাব ঘর থেকে বার হয়ে এলো। এবারও ডাইনে বাঁয়ে তাকালো না, দ্রুত পায়ে সোজা উঠে বসলো ওর ফিয়েট গাড়িতে, স্টার্ট দিল।
দ্রুত গিয়ার বদলে আর তোমার ছ্যাকড়া গাড়ি আবার ঝকর ঝকর শুরু করে দিল, এই তো? না মামু, ইতিমধ্যে আমি কার্বুরেটরের ট্রাবলটা মেরামত করিয়ে নিয়েছি। আপনার ওল্ড গোল্ড পুষ্পক রথ এবার একবারে স্টার্ট নিল। প্রায় 40 মিটার ব্যবধান রেখে আমরা চলতে থাকি। রাত তখন এমন কিছু বেশি নয়, আনোয়াশা রোডে ট্রাফিক ভালোই আছে। তারপরও হঠাৎ একটা 8-10 মিটার চওড়া গলির মুখ পার হয়েই ঘ্যাঁচ করে ব্রেক কষল। ব্যাক করে এলো 4-5 মিটার, তারপর ওই গলিতে ঢুকে গেল। ততক্ষণে আমি ওই গলির মুখটার কাছাকাছি এসে গাড়িটা পার্ক করেছি। গাড়ি থেকে নেমে লুকিয়ে লক্ষ্য করতে থাকি। গলির ভিতর তাকিয়ে দেখি ঘোর অন্ধকার। ওই অঞ্চলে লোডশেডিং হয়েছে। প্রায় 50 মিটার এগিয়ে অনির্বাণ গাড়ি থামালো, নেমে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো জনমানবের চিহ্ন দেখতে না পেয়ে সে পকেট থেকে কি যেন একটা জিনিস বের করলো। অত দূর থেকে আমার মনে হলো অ্যালুমিনিয়ামের টিফিন বক্স। বাচ্চাটা জানিয়ে স্কুলে যায়, তারপর চট করে ডাস্টবিনের ভেতর সেটা ফেলে দিল। শুধু তাই নয়, কোট খুলে আস্তিন গুটিয়ে ডাস্টবিনের ভেতর হাত চালিয়ে জিনিসটাকে নিচে ঠেলে দিল। গলির একটা বাড়িতে দোতলায় আলো জ্বলছিল, তাতেই গলিপথটা আলো আঁধারি। তারপর অনির্বাণ ফিরে এলো গাড়িতে। কোটটা কিন্তু গায়ে দিল না, গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। বুঝলাম। অতঃপর নিরস্ত্র অন্ধকার মঞ্চে শ্রীমান সুকৌশলীর প্রবেশ এবং পরিত্যক্ত বস্তুটি উদ্ধার। তা সেটা কোথায়? খেয়ে উঠে দেখাচ্ছে। আহারান্তে কৌশিক উদ্ধারপ্রাপ্ত বস্তুটি দেখালো। রুমালে জড়ানো একটা জার্মান মেড রিভলভার, শর্ট নাজল, ছোট্ট। রুমালটায় নোংরা লেগেছে, কিন্তু অস্ত্রটায় লাগেনি। বাসু সেটা পরীক্ষা করে দেখলেন, তারপর নম্বরটা পড়লেন। KB 173498। রানুদেবী তৎক্ষণাৎ নম্বরটা টুকে নিলেন খাতায়। বাসু সামনে ধরে চেম্বারটা খুলে দেখলেন একবার। 5টা চেম্বারে টাটকা বুলেট। শুধু ব্যারেলের সামনের অবস্থানে কোনো বুলেট নেই, সেটা ফাঁকা। বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। যাচ্ছে, তবে বারুদের নয়, পচা চিংড়ি মাছের। ডাস্টবিনটা বোধহয় বহুদিন সাফ করা হয়নি। আমার মনে হয় এখনই পুলিশে রিপোর্ট করা উচিত। এটা একটা এভিডেন্স। এভিডেন্স মানে? কিসের এভিডেন্স? মার্ডারের। ওই গুলিটায় যে লোকটা খুন হয়েছে। আগে খবর পাই কেউ আদৌ খুন হয়েছে কিনা। এখনো পর্যন্ত ঘটনাটা এই যে তোমার এখতিয়ারে একটি রিভলভার বেমক্কা এসে গেছে। এজন্য তুমি আমার কাছে আইনত পরামর্শ চাইতে এসেছো। তুমি হলে গিয়ে আমার ক্লায়েন্ট। তোমার আশঙ্কা কেউ তোমাকে হত্যা মামলায় জড়াতে চায়, অথচ কে হত হয়েছে, আদৌ কেউ হত হয়েছে কিনা তা তুমি জানো না। তুমি একটা 100 টাকার নোট রানুকে রিটেনার হিসেবে জমা দিয়ে রসিদ নাও, আর এই রিভলভারটার একটা প্রাপ্তি স্বীকারের রসিদ। এবার চলো শুয়ে পড়ি। কাল সকালের খবরের কাগজে যদি দেখা যায় গলফ ক্লাবে রাত 10টায় কেউ খুন হয়েছে, তখন পুলিশে খবর দেবার প্রশ্ন উঠবে। আজকের মতো এখানেই ইতি। গুড নাইট। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ন্যায়নিষ্ঠ ন্যাশনাশীর কাঁটা, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব।